হাই, সব কোথায়? সব সব একটু লেট হয়ে গেছে, হ্যাঁ, তো তোমরা সব জয়েন করো। আর একটু লেট হয়ে গেল, সরি, সেই জন্য আমি দুঃখিত গো যে একটু লেট হয়ে গেল। তোমরা সব ঝটপট জয়েন করো তো। এসে গেছি আমি। আর তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ঝটপট তোমরা একটু জয়েন করো, একটু লেট হয়ে গেল, চটপট এসো একটু। অ্যাপ্রুভ হয়ে গেছে। কোথায় সব? কাউকে তো দেখতে পাচ্ছি না। একটু লেট হয়ে গেছে, সেই জন্য কি তোমরা, মানে তোমরাও কি লেট করে ফেললে নাকি? পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে এসে গেছি। থ্যাংক ইউ পাপিয়া। খুব ভালো থাকো, আশা করি খুব ভালো আছো। আর সব কোথায়? এই তো সব আসছে এক এক করে। একটু লেট হয়ে গেছে তো, অনেকটাই লেট হয়ে গেছে আজকে। তো বলো তোমরা সব কেমন আছো? খুব ভালো আছো নিশ্চয়ই। আচ্ছা, অর্ক সেন কমেন্ট করছে যে 10টায় এসেছিলাম, লাইভ দেখাচ্ছিল না, এরার বোধ হয়। না, এরার নয়, আমরা লেট করেছি। আমরা লেট করেছি। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে লাইন ক্লিয়ার। থ্যাংক ইৎসৃষা ইউ। বলছে হাই, গুড ইভিনিং। গুড ইভিনিং। রঞ্জিতা পল বলছে এসে গেছি ডিয়ার, গুড থ্যাংক ইউ। ইভিনিং, কেমন আছো তুমি? থ্যাংক ইউ, খুব খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব খুব ভালো আছো। চটচট কজন হয়েছে? লেট হয়ে গেছে, আমি এটাই ভাবছি একটু লেট হয়ে সজন গেল। স্টার্ট করে দাও। আমি স্টার্ট করে দিই, হ্যাঁ, কেননা ওই মৌমিতা অনেকে সেন হয়তো ঘুরে বলছে গেছে। হাই। হাই। অনেকে হয়তো ঘুরে গেছে, মানে পাঁচটায় 5 মিনিট লেট হয়ে গেছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিলাম, হ্যাঁ, তোমরা সব আস্তে আস্তে জয়েন করো। ঠিক আছে, 10 জন হয়ে গেছে। ঠিক আছে, তো আমি শুরু করছি। আজকে তোমাদের যেই, মানে যেই প্রথম যেই গল্পটা আমি বলবো, তো সেই গল্পটা কিন্তু এই বছরের, মানে এই জানুয়ারি মাসের একটা ঘটনা। তো আমি তোমাদেরকে যার কথাটা বলছি, তো তারা হচ্ছে দুজন, মানে ওদের মানে ঝিলিক আর রোহিত, হ্যাঁ। তো ঝিলিক আর রোহিত দুজন দুজনকে মানে ভালোবাসে, ওদের বিয়ে হবে। দুটো বাড়ির থেকে ওদের রাজি যে মানে বিয়ে হবে, দুই ফ্যামিলিতে আসা যাওয়াও আছে, এরকম একটা। তো এই বছর জানুয়ারি মাসে ওরা পুরো মানে দুই বাড়িরই ফ্যামিলি মনে করলো কি যে ওরা মানে সুন্দরবন যাবে, গিয়ে ওখানে বেশ 5-6 দিন 10 দিন কি দুটো ফ্যামিলি ওরা কাটাবে, হ্যাঁ। তো সুন্দরবনে যাবে বলতে ওরা ভেবেছিল যে ওরা হোটেলে উঠবে না, ওরা একটা বাড়ি পেয়েছে, মানে গোটা একটা বাড়ি, যেটা কিনা হোটেল হিসাবে এখন ওই বাড়ির মালিক বাড়িটাকে ভাড়া দিচ্ছে, হ্যাঁ। তো এখন রোহিতরা যখন ফুল ফ্যামিলি, মানে রোহিতের বাড়ির ফুল ফুল ফ্যামিলি প্লাস ঝিলিকের বাড়ির ফুল ফ্যামিলি, যখন ওরা ওই বাড়িটাতে যায়, তো এই 2 তারিখের কথা, আমি জানুয়ারির 2 তারিখের কথা বলছি। তো ওরা যখন ওই বাড়িটাতে যায়, যাওয়ার পর ওদের খুব ভালো লেগেছে বাড়িটা, আর অনেক লোক গেছে, প্রায় এই 15-20 জন মতন লোক ওরা গেছে। কি ওরা কি করবে, মানে ওরা ওদের বলছে যে আমাদের ইচ্ছা হচ্ছে যে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বেরিয়ে যাব, পুরো গ্রাম দেখব, নদী দেখব, জঙ্গল সব দেখব, বাজার করে বাড়িতে ফিরবো, আমরা সবাই রান্না করব, আর আবার বিকালবেলা আমরা ওই নৌকায় আনন্দ করব, এই সমস্ত আর কি ওদের প্ল্যান। এছাড়া যে আর মানে নিজেরা, যার জন্যে ওরা রান্না করছে আর বাড়ির লোক সেটা পরিবেশন করছে, এরকম একটা মানে পিকনিকের একটা মজা, হ্যাঁ। তো সেই রকম ফার্স্ট দিন ওদের তো খুবই ভালো লেগেছে। লাগার পরে ওরা কি করলো, ওরা ওই দিনটা সবাই মিলে যখন সকালবেলা ওরা ভোরবেলা গিয়ে হোটেলে উঠে, তারপরে ওরা সব বাজারে যায়। বাজারে গিয়ে বাজার করে যখন ওরা রান্না করে, মানে দায়িত্ব পড়েছে যে মেয়েরা সব রান্না করবে, একজন মহিলাও নিয়ে গেছেন, মেয়েরা সব রান্না করবে, আর ছেলেরা আর কি আদার্স কাজ করবে, খাওয়ার পরে রেস্ট নেবে, তারপর ওরা ঘুরতে বেরাবে, আর রাতের বেলা ওই রকম মানে আনন্দ করবে। তো
এখন কি হয়েছে, দুপুর বেলাতে যখন সব মহিলারা মিলে রান্না করেছে, করার পরে এখন ওই রোহিতের মানে কাকির মানে একটা খুড়তো বোন আছে, যার নাম হচ্ছে তুলতুল। এই 9-10 বছর মেয়েটার বয়স। তো তুলতুল মানে যখন সবাই মিলে রান্না করছে, রান্না করার পর রান্না কমপ্লিট হয়ে গেছে, যখন খেতে দেবে তো তার আগে তুলতুলের মা আর তুলতুল বলছে যে আমি তো রান্নাটা করে নিলাম, এবার ওরা দিক, হ্যাঁ সবাইকে দিতে থাকুক, আমি আসছি, আর তুই যদি খাস তুই এইখানে খা। তখন তুলতুল বলছে না মা, চলো আন্টি সবাইকে দিতে থাকুক, তারপরে আমরা আসছি। তো এই কথা বলে এরা রুমে এসে গেছে। তুলতুলের মা যখন রুমে এসেছে, আরো অনেকেই ছিল, তো ওরা কি করছে, ওই মোবাইলে লুডো খেলছে, যে এবার আর সবাইকে খেতে দিক, তারপরে আমরা যাচ্ছি, আমাদের এখন খিদেটা নেই। তো এখন দেওয়ার দায়িত্ব পড়েছে, ঝিলিক দিচ্ছে এরকম কাগজের প্লেট করে, কাগজের প্লেটের মধ্যে ঝিলিক পরিবেশন করছে খাবারটা, আর পেছনে ওরা এগিয়ে এগিয়ে দিচ্ছে। তো এই সময় কি হয়েছে, ঝিলিক দেখলো হঠাৎ তুলতুল নেমে এসেছে, নেমে এসে বলছে এরকম দাঁড়িয়েছে, খাবার যখন দিচ্ছে প্লেটে করে করে সবাইকে, এরকম আরো বাচ্চা আছে, বড়রা আছে, মানে 15-20 জন লোক, মানে প্রচুর লোক আছে, এবার লাইন এসে ওরা দাঁড়াচ্ছে, আর ঠিক মানে সিস্টেমটা খুব সুন্দর পিকনিকের মতন, আর রেডি করে করে হাতে থালাগুলি দিচ্ছে, যে যার থালা নিয়ে সরে গিয়ে মানে বসে, কেউ বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে খাচ্ছে, এরকম মানে বুফে সিস্টেমের মতন কিছুটা। তো সেই সময় তুলতুল কি করলো, এসে যখন দাঁড়িয়েছে, তখন ঝিলিক তুলতুলকে খাবারটা যখন দিয়ে ওর হাতে দিয়েছে, তো সেই সময় তুলতুল বলছে কি, আমাকে আরো মাংস দাও, হ্যাঁ মাছ মাংস মানে প্রচুর, পিকনিকে যেরকম হয় মিষ্টি সব রয়েছে। তো তুলতুল যখন বলল যে আমাকে আরো মাংস দাও, আরো 2 পিস মাছ দাও, তো তখন আবার ওই ঝিলিক কি করলো, ওই টেবিল প্লেটটার মধ্যে আরো মাংস দিয়ে মাছ দিয়ে দিল। তো দেওয়ার পর ও কি করেছে, মানে অনেকে যেই জায়গায় বসেছে, একই জায়গায় বসেছে, তুলতুল কি করলো, ও আস্তে করে বেরিয়ে গিয়ে একটা সাইডে চলে গেল। তো ঠিক আছে, এইদিকে তো আর ও খেয়াল করেনি যে কোন দিকে গেল, যে যার খাবার নিয়ে যাচ্ছে, হাসি হচ্ছে, ঠাট্টা হচ্ছে, খাবার নিয়ে কমেন্ট পাস হচ্ছে, এরকম হয়েছে ওরকম হয়েছে। তো প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পরে যখন আবারও তুলতুল আর তুলতুলের মা আরো ওর বৌদিদের সাথে যখন এসে আবার ওরকম খাবার জায়গায় দাঁড়িয়েছে, যেখান থেকে খাবার পরিবেশন করছে, ঠিক সেই সময় যখন এসে দাঁড়িয়েছে, তো তখন না ঝিলিক একটু আশ্চর্য হয়ে গেছে। ও তখন বলছে কি, যে তুলতুলকে বলছে যে তুমি এইমাত্র না খাবার নিয়ে গেলে, তুমি আবার এসেছো। হ্যাঁ, তখন ঝিলিকের তুলতুলের মা বলছে কি, না না তুমি কি বলছো, ও তো আমার সাথেই ছিল, ও তো আমার সাথে ছিল, আমরা সবাই মিলে লুডো খেলছিলাম ঘরের মধ্যে মোবাইলে, ও তো আমার সাথেই ছিল। তখন বলছে কি, যে মানে ও না আশ্চর্য হয়ে গেছে। ও তখন বলছে যে না আমার তো মনে মানে এটা মানে অপ্রস্তুতে পড়ে গেছে, এমনিতেই দেখো ও তো এই বাড়ির বউ হতে চলেছে, তো ও নিজে দেখেছে যে তুলতুল প্লেটের মধ্যে করে খাবারটা নিয়ে গেছে, এমনকি ও এটা নোটিস করেছে ওর থেকে আবার খাবার চেয়ে নিয়েছে, তারপরেও তুলতুল এসে ওর মায়ের সাথে এসে দাঁড়িয়েছে। তো এখন না ও হাসতে হাসতে বলছে যে তোমার খুব খিদে পেয়েছে তাই না, হ্যাঁ তার জন্য তুমি আবার এসেছো, ঠিক আছে খাও। তখন ওর মা বলছে যে কি বলছো তুমি, তোমার কি ইয়ে হয়ে গেছে নাকি, তুমি কি দেখছো, ও তো আমার সাথে বসেই খেলছিল, তো এইমাত্র এসে আমার সাথে এসেছে খেতে। তো তখন আর ঝিলিক না কোনো কথা বাড়ালো না, কথা না বাড়িয়ে না ওর একটু না মনে মনে একটু অসন্তুষ্ট হয়েছে। ও মনে মনে এই কারণেই অসন্তুষ্ট হয়েছে যে খাবার খাক, প্রচুর খাবার আছে, সে খাওয়াটা বড় কথা নয়, ওর এইটাই খারাপ লেগেছে যে আমাকে মিথ্যে কথাটা কেন বললো। হ্যাঁ খেতেই পারে, খাবার যার যতটা পেটে ধরবে সে খাবে, হ্যাঁ কিন্তু 1 ঘন্টা আগে যেই মেয়েটা খেয়ে গেল, সে মিথ্যে কথাটা কেন বলছে, তার খিদে পেলে সে খেতেই পারে।
তো ওর না মনে মনে ওই ব্যাপারটা চলছে, এদিকে এরা আবার খাবার নিয়ে যে যার খাচ্ছে। খাওয়া যখন সবার কমপ্লিট হয়ে গেছে, ঝিলিকেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সেই সময় ও কিন্তু মন থেকে ওই ব্যাপারটা বুঝতে পারছে না যে ঝিলিক ওকে মিথ্যা কথা বলে খাবারটা নিয়েছে। খাবারটা নিতেই পারতো, কিন্তু মিথ্যা কথাটা বলেছে, ওটাই ওর খুব অসন্তুষ্ট হয়েছে সেই ব্যাপারটা। তো সবার লাস্টে যখন খাওয়া হয়ে গেছে, সেই সময় ঝিলিক কি করেছে, যেই জায়গাটা দিয়ে তুলতুল খাবারটা নিয়ে গিয়েছিল, ও ঠিক সেই জায়গাটা যখন গেছে, ও তখন দেখলো যে এই বাড়ির মানে রান্নার জন্য যে জায়গাটা রেখেছে, ঠিক তার পেছন দিকে একটা পাতা, এরকম খাবারের পাতা পড়ে রয়েছে, আর মাংস চারিদিকে ছেটানো রয়েছে, মাংসের হাড়, এমনকি মাংস, মাছের কাটা, ভাত চারিদিকে ছেটানো রয়েছে। ও না এই জিনিসটা দেখে ও তখন বলছে যে হ্যাঁ ঠিকই, আমি ঠিকই ওকে খেতে দিয়েছি, ও কেন মিথ্যা কথাটা বললো। তারপর থেকে না ও তুলতুলের উপরে একটু যেন বাচ্চারা এরকম ধরনের কথা বলেছে, একটু অনেক মনক্ষুণ্ণ হয়েছে, যে ওর আর মানে সেই মানে একটা বাচ্চার প্রতি সেই একটা ওখানে আদর ঠাদর, এরকম না, ওর মনটা খুব খারাপ লাগছিল। তো যাই হোক, দুপুরবেলা তো সবাই ওই রকম খেয়েছে, খেয়ে এইবার ওদের রেস্ট নিয়েছে যে যার, নিয়ে এইবার ওদের প্রোগ্রাম হয়েছে কি, যে সন্ধ্যাবেলা ওরা ওই তোমার পকোড়া করেছে, পকোড়া, চপ, মুড়ি, এবার যে যেরকম খাবে সেই রকম, কফি, এরকম একটা আবার আয়োজন হচ্ছে খাবার। তো সেই সময় সব কিছু বানিয়ে ওরা এবার মানে ওই বড় একটা না রুম ছিল, মানে ওদের সব রুমের থেকে বেরিয়ে এসে ডাইনিং হলের মতন একটা অনেক বড় রুম ছিল, ওরা সেই রুমটার মধ্যে সবাই বসেছে, বসে কাঠ জ্বালিয়ে দিয়ে সবাই এইরকম বসেছে, বসে কথা টথা বলছে। তখন কফি, পকোড়া এগুলি যখন খাচ্ছে, তো সেই সময় না হঠাৎ লোডশেডিং হয়ে গেছে। লোডশেডিং যখন হয়ে গেছে, তো এইবারে কি ওই আলো, যেই আলোটা জ্বলছিল, মানে কাঠ ওরা জ্বালাচ্ছিল যে ঠান্ডার জন্যে, এবারে তো খুবই ঠান্ডা পড়েছে, তো ওইটুকুনো আবজা আলোতে তখন ওরা সবাই এরকম বসে বলছে কি এবার মোম খুঁজতে যেতে হবে, বা যে যার টর্চ জ্বালাও। তো বেশ কিছুক্ষণ এই লোডশেডিংটা প্রায় 20 মিনিট মতন এরকম ছিল। তারপরে কি করেছে, যখন কারেন্টটা এসছে, মানে এমার্জেন্সি আর কারেন্ট যখন এসেছে, মানে ওই সিস্টেম রয়েছে, এসেছে, তো সেই সময় ঝিলিক দেখছে কি, মানে ওর যে থালাটার মধ্যে পকোড়া ছিল, মানে বলছে বিশ্বাস করবেন না, মানে আমার এতটা অবাক লেগেছে যে আমার থালাটার মধ্যে বেশ অনেকটা করে পকোড়া ছিল, চপ ছিল, যে আমি খাচ্ছি, বিশ্বাস করো একটাও পকোড়া, মানে চপটা রয়েছে কিন্তু চিকেন পকোড়া বেশ কিছুটা ছিল, যে কিনা আমরা একবারেই নিয়ে বসেছি, বারবার আর কে দেবে, সেই জন্যে পুরো পকোড়াটা আমার প্লেটে নেই। হ্যাঁ, তো তখন না আমার জানি কি মনে হলো, আমি যখন এরকম পেছনে ঘুরেছি, তো তখন দেখছি আমার পাশে তুলতুল বসে রয়েছে, ওর যেন মুখে মানে কি যে কোনো একটা অপরাধের কোনো চিহ্ন নেই, যেরকম ও দিব্যি খায় এরকম খাচ্ছে, আর ওর প্লেটের মধ্যে এতটা মতন পকোড়া, মানে ও তো নিজের পকোড়াটা খাচ্ছে, ও আমার পাতের পকোড়াটাও ও তুলে নিয়ে খেতে শুরু করেছে। তো ও না বলে কি, যখন আমি এইটা দেখেছি, এবার আমার সত্যি প্রচন্ড মাথা গরম হয়ে গেছে, কিন্তু বিশ্বাস করো আমি এই কথাটাও বলতে পারছি না, আমার এতটা রাগ হচ্ছে এবার, মানে আমি না ওকে সহ্য করতে পারছি না। এই কারণে এক তো ওইটুকুনো মেয়ে কতটা বিচ্ছু, মিথ্যে কথা বলছে, দ্বিতীয়ত এইরকম খাই খাই করছে, মানে ও না ভাবছে কি যে ওদের বাড়িতেও কি ওরকম করে, কই আমি তো গেলা সেরকম কিছু বুঝতে পারি না, হয়তো আমি সেরকম থাকি না, নাহলে সত্যি মেয়েটা এই কেমন, মানে ম্যানার্স নেই যেন মনে হচ্ছে কোনো। যাই হোক, ও সেই রাত্রিটা প্রচন্ড পরিমাণে মানে এতটা গম্ভীর হয়ে গেছে, আর ওর একদমই আর তুলতুলকে মানে পছন্দ হচ্ছে না এই রকম। তো যাই হোক, রাতটা ওদের বেশ এমনিতে বেশ আনন্দ করে ওদের রাতটা যখন কাটিয়ে পরের দিন আবার দুপুরবেলা ভোরবেলা ওরা উঠে যেই রকম ঘুরতে যায় ওই রকম ঘুরেছে, ঘুরে এসে
আবার এরকম রান্না হয়েছে, রান্না করার পর হ্যাঁ আবার ওরা কি করেছে, দুপুরবেলা যখন রেস্ট নিচ্ছে, তো সেই সময় রোহিত দেখছে কি যে ও মানে খাওয়া দাওয়া হয়েছে, সবাই রেস্ট নিয়েছে, ও একটু বাইরে গেছে, হয়তো স্মোক করতে যাচ্ছে বা যাই হোক। ও যখন বাইরেটা গেছে, উঠানটার কাছে গেছে, ওই দুপুরবেলা মানে কি বলতো, আসলে একটু জঙ্গল মতন তো বাড়িটা ছিল, ওই দুপুরবেলা ও দেখছে কি এই তুলতুল জানি কোথায় যাচ্ছে, মানে কি খুব খিক করে হাসছে, মানে একটা বাচ্চা মানুষ মানে কি কিছু একটা পাখি কিছু একটাকে ও মানে তাড়া করে তার পেছন পেছন এরকম যাচ্ছে। তো যখন ও ওইটা দেখেছে, দেখার পর ও একবার ঘরের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে না, যে যার তো ঘরের মধ্যে রয়েছে, ও তাহলে কোথায় চলে যাচ্ছে, অজানা জায়গা যদি হারিয়ে যায়। এইবার ওই রোহিত কি করেছে, এই তুলতুল, এই তুলতুল শোন, দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছিস। রোহিত যত দাঁড়া দাঁড়া করছে, রোহিত যেন মানে রোহিতের চোখে তুলতুল ছাড়া আর কিচ্ছু নেই। তুলতুল যেন মনে হয় কি ওর চোখের মধ্যে একটা এমন ধরনের ইন্দ্রজাল করেছে, ওকে ছাড়া কিছু দেখছে না। মানে রোহিতের মানে বলছে যে ও যেন কোথাও না চলে যায়, ও না হারিয়ে যায়, না জঙ্গলের মধ্যে ঢুকে গেলে তোকে পাওয়া যাবে না। তো ও যখন তুলতুলের পেছনে ছুটছে, এবারে একদম মোটামুটি ছুটছে, তুলতুলও ওরকম ছুটছে, ছুটতে ছুটতে না কি করেছে, মানে ওরা এই দিকটা আর কোনোদিন আসেনি, দেখছে একটা জলা একটা মানে মানে মজে যাওয়া একটা মানে ওই ডোবা মতন, ও ওদিকে ছুটছে। তো রোহিতও যখন ওদিকে ছুটতে মানে আরেকটু যখন গেছে, তো সেই সময় পেছন থেকে রোহিতকে কেউ যেন ডাকছে, এই রোহিত, এই রোহিত দাঁড়াও, কোথায় যাচ্ছ, এই রোহিত কোথায় যাচ্ছ। যখন রোহিতের কানের মধ্যে এই কথাটা এসেছে, তো তখন না ও পুরো দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে ও যখন এইরকম করে পেছন ফিরেছে, তখন দেখছে ঝিলিক খুব জোরে মানে এত জোরে ওকে ডাকছে, প্রচন্ড জোরে ডাকছে, এই রোহিত, এই রোহিত তুমি কোথায় যাচ্ছ, কি হয়েছে, কোথায় যাচ্ছ। তখন ও পেছন ফিরে ঝিলিককে দেখার পরে তখন ও হাতটা তুলে বলছে, ওই যে তুলতুল, বলে যখন ও এরকম ঘুরেছে, বলছে মানে বিশ্বাস করবেন না, বলছে আমার মানে শরীরটা না তখন একদম ঝাঁকুনি দিয়ে পুরো থেমে গেল, যে কোথায় তুলতুল, তুলতুল তো নেই। আর আমি এতটা জঙ্গলের মধ্যে মানে এতটা বলছে আমার কোমর অবধি শুধু ওই নানান রকমের ফুল, জংলা ফুল গাছ, কচুরি গাছ, এই মানে কচু গাছ, এই সমস্ত বলছে যে আমার পুরো মানে কোমর অবধি এসে গেছে। আর একটু হলে আমি ওই জলা জমিটার মধ্যেই চলে যাচ্ছিলাম, কিন্তু তুলতুল তো নেই। তখন পেছন থেকে এসে ঝিলিক ওর কাঁধে হাত রেখেছে, বলছে কি কি হয়েছে, তুমি এখানে কেন এসেছো, তো আমি এতক্ষণ তোমাকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না। বলছে কি ও না ওদিকে হাতটা তুলেও না ও চুপ করে গেল, ভাবলো কি প্রথম কথা তুলতুল এখানে নেই, থাকলে গেল কোথায়। হ্যাঁ, আর দ্বিতীয় কথা আমার এই কথাটা ও তো বিশ্বাস করবে না, সত্যি আমি কিসের টানে এসেছি, আমি কিসের ঘোরে এখানে এসেছি। তো ও বললো না কিছু না, আমি না একটু পাইচারি করছিলাম, তো এই জন্য এই দিকটা এসে গেছি। তো বললো কি চলো চলো সবাই ঘরের মধ্যে রেস্ট নিচ্ছে, আমরা চলো একটুখানি গল্প করি, কথা বলি। তো তারপরে যাই হোক, ওরা যখন ওই কথা বলি গল্প করি এরকম যখন এসেছে, তো সেই সময় কি করেছে, যখন এরকম ঝিলিক আগে চলে গেছে আর রোহিত ঘুরে এবার যখন ঝিলিকের পিছু নিয়েছে, তো সেই সময় কি করেছে, কেউ যেন মনে হচ্ছে মানে ছোট্ট ছোট্ট দুটো হাতে কেউ জানে মানে ওকে তো আর জলার মধ্যে নিতে পারলো না, ওই জলা জমিটার মধ্যে মানে আক্রোশে একটা মানে কি ভয়ানক একটা আক্রোশে, মানে এত তীব্র ওকে একটা দুটো হাত, কিন্তু হাত দুটো যে ছোট ছোট, সেইটা যখন ওর মানে পিঠের মধ্যে হাতটা পড়েছে, ও তখন সেইটা অনুভব করছে যে বেশ ছোট ছোট কচি কচি দুটো হাত ওকে, কিন্তু ধাক্কাটা এত জোর দিয়েছে, ও ঝিলিককে না যদি ধরতো ও সেই সময় পড়ে যেত। হ্যাঁ, তো ঝিলিক বলছে আরে কি হলো তোমার, বলে তখন ও না এবারেও সামলে গিয়ে মানে কি বলবে ও না বুঝে উঠতে পারছে না,
এবারেও সামলে গিয়ে ও তখন কি করলো, বললো কি আমি না উলচুট খেয়ে গেছি গো, আমি বুঝতে পারিনি। বলো না ওর না সেই সময় না হঠাৎ গাটা একদম চমকে গেছে যে এটা কি হলো আমার সাথে। হ্যাঁ, তো ও তাড়াতাড়ি করে ঝিলিকের সাথে বাড়িতে এসে ও কি করেছে, ওর কাকিমার ঘরে ঢুকেছে, যেখানে কিনা ঝিলিকের মা, ওর বাবা এরা উঠেছে ওই ওই রুমটার মধ্যে। তো তখন এসে দেখে যে হ্যাঁ ওর মায়ের পাশে শুয়ে রয়েছে, দিব্যি যেরকম ওর মায়ের পাশে শুয়ে থাকে শুয়ে রয়েছে। তো রোহিত তখন না ওটা দেখে ভাবলো কি যাক বাবা, ও একদিকে তো শান্তি পেয়েছে যে না ওটা তুলতুল ছিল না। হ্যাঁ, তো যাই হোক সেদিন রাত্রেবেলা ওরা আবার ওরকম রাত্রেবেলা রান্না বান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, যখন প্রত্যেকে খেয়ে দিয়ে যখন মানে শুতে যাবে, তো সেই সময় কি করেছে, মানে সবাই তো ওয়াশরুমে যাচ্ছে, গিয়ে যে যার টয়লেট করে করে ঘরে ঢুকছে। তো সেই সময় কি করেছে, যখন ঝিলিক যখন টয়লেটে মানে যাবে, তো সেই সময় দেখছে দূরে একটা কোণা নিয়ে, মানে অতটাও তো আলো হচ্ছে না, ওরা তো মানে ওরম একটা বাড়িতে গেছে যে একটু মানে এইরকম একটা মজা থাকবে, একটা ভয় থাকবে, সাসপেন্স থাকবে, সেই রকম একটা পরিস্থিতির মধ্যে ওরা আনন্দ করতে গেছে। হ্যাঁ, তো ওর মনে হলো কি, ও যখন টয়লেটের মধ্যে ঢুকতে যাবে, ওর তখন মনে হলো ওখানে ওই তুলতুল দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, যখন তুলতুল দাঁড়িয়ে রয়েছে দেখেছে, তো এইবার আর ওর মাথায় ওর এই প্রত্যেকটা রাগ ওর মাথায় তখন এসেছে। ও তখন বলছে তুমি এত রাত্রে এখানে কি করছো? হ্যাঁ, তুমি তো খুব দুষ্টু মেয়ে, তোমাকে তো এতটা আমি দুষ্টু তোমাকে আমি জানতাম না। সেদিন তুমি সন্ধ্যাবেলা আমার প্লেট থেকে তুমি পকোড়া তুলে নিয়েছো, তুমি বলো, তুমি অস্বীকার করতে পারবে না, বলো তুমি নিয়েছো। আমি কাউকে বলিনি, এবার কিন্তু আমি তোমার মাকে ডেকে সব বলে দেবো তুমি খুব দুষ্টু হয়েছো। হ্যাঁ, যখন এই কথাটা বলেছে না, বলে ও ভেতরে ঢুকে দরজা জাস্ট বন্ধ করবে, সেই সময় ও কি করেছে, তুলতুল কি করেছে, ছুটতে এসে ওকে ওই দরজাটাকে একদম দাম করে এমন ভাবে দরজাটাকে বন্ধ করে দিয়েছে, ও নিজেই টেনে বন্ধ করে না একটা হিস 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 করে না একটা রাগ, মানে এই রাগের না মানে অন্যরকম একটা রাগ, যেটা কিনা ও মানে ওর শরীর থেকে ওইরকম একটা হিস হিস শব্দ বেরাচ্ছে, যেটা কিনা ও মানে বাথরুমের ভেতর থেকে ও শুনতে পাচ্ছে। এইবারে ও বলছে কি দরজা খোলো, দরজা খোলো, তুমি কি করছো, দরজা খোলো। দরজাটা ও কিন্তু ভেতর থেকে ছিটকানি আটকায়নি, বাইরে থেকে মানে তুলতুল আটকে দিয়ে ওই রকম একটা মানে হিস হিস করে একটা আওয়াজ করছে, মানে গড়গড় করে রাগে একটা এরকম আওয়াজ করছে। তো সেই সময় তখন ঝিলিক দরজা প্রচন্ড পরিমাণে মানে ও এতটা ভয় পেয়ে গেছে না, মানে এতটা ভয় বলছে যে আমি জীবনে এতটা ভয় পাইনি, যে আমি যে যতটা ভয় ওইটুকুনো বাচ্চা মেয়েকে করছি, কেন যেন আমার মন বলছে যে ও আমার বিশাল বড় একটা ক্ষতি করে দেবে। হ্যাঁ, যদি আমি এখন ওকে এই জায়গা থেকে আমি না বেরাই, এই বাথরুমের মধ্যে হয়তো ও আমার বিশাল বড় একটা ক্ষতি করে দেবে, মানে ওর এইরকম একটা মনে হচ্ছে। তখন তো ও পরিত্রাহী চিৎকার করছে, বাথরুমের দরজা পেটাচ্ছে, আর পরিত্রাহী চিৎকার করছে যে আমাকে বাঁচাও, আমি ভেতরে আটকে গেছি। আর ও না তখন এবার শ্বাসের কষ্ট হচ্ছে কেন, মানে ও এত কিছু একভাবে চিন্তা করছে, মানে ওর বলছে ওর নার্ভ এখন মনে হচ্ছে আমার মানে ফেটে বেরিয়ে যাবে। আমি বুঝে উঠতে পারছি না, যে আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে এটার মধ্যে আটকিয়ে আমাকে মনে হয় মেরে ফেলার চেষ্টা করছে। সেই জন্য আমি বাঁচার তাগিদে এত জোর চিৎকার করেছি, এত জোর চিৎকার করেছি, যে তখন একদম সবাই ছুটতে এরকম চলে এসছে। যখন সবাই ছুটতে চলে এসছে, কি হয়েছে, তো দরজা এরকম ও ধাক্কাচ্ছে, বলছে দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, দেখো আমার দরজা বাইরের থেকে বন্ধ করে দিয়েছে। তখন বলছে না বাইরে থেকে তো দরজা বন্ধ করেনি, তুমি দরজা তোমার ভেতর থেকে টানো, আর আমরা এখান থেকে পুশ করছি, হয়তো পুরনো দরজা কোনো রকমে আটকে গেছে। হ্যাঁ, তো এইবারে ও ওদিক দিয়ে টানছে, ওর টানার মতন শক্তি নেই, ও এতটা কাঁপছে। তখন ও জোরে যখন এরা সবাই মিলে দরজাটা ধাক্কা দিয়েছে, তো সেই সময় ঝিলিক কি করেছে, মানে ওর ভেতর থেকে একদম ওদের গায়ের মধ্যে এসে মানে সেন্সলেস মতন হয়ে গেছে। হ্যাঁ,
তারপরে তো সবাই চোখে মুখে এরকম জল ঠল দিল, দিয়ে যখন ওর মানে সেন্স ফিরেছে, ও শুধু ঘরের মধ্যে এরকম ঘুরে ঘুরে ও তুলতুলকে খুঁজছে। হ্যাঁ, যখন ঘরের মধ্যে ঘুরে ঘুরে তুলতুলকে খুঁজছে, তো তখন ও তুলতুলকে দেখে ভয় এতটা পরিমাণে পেয়ে গেছে, ও হাত দেখিয়ে বলছে যে তুলতুল আমাকে এরকম বাথরুমের মধ্যে বন্ধ করে দিয়েছে, আর ও আমাকে এমন মানে করেছে যে আমি এত জোর ভয় পেয়ে গেছি, ওই জন্য আমি এরকম চিৎকার করেছি, তুলতুল আমাকে এরকম করেছে। তখন সবাই বলছে, এবার একটু বড়রা রাগ হচ্ছে, এবার তুলতুলের মাও মোটামুটি একটু রাগ রাগ হয়েছে, কেননা ও সেদিন খাবার নিয়ে এরকম একটা কথা বলেছে। তো ওরাও না মানে কি করে বলছে, কি বলছো তুমি, তুলতুল তো এখানেই ছিল, তাহলে ও গেল কখন? তা ভাবছে কি জানি, হয়তো বাচ্চা মানুষ তো কখন উঠে হয়তো গিয়ে করেছে। তো তখন রোহিত ওর ঝিলিকের পাশে এসেছে, বলছে আমাকে একটু বলো তো কি হয়েছে। তখন ও একদম ফার্স্ট দিন ওরকম খাবার তারপরে পকোড়া নেওয়ার ব্যাপারটা, তখন ও বলল, বলে জানো তো এরকম আমার সাথে এরকম তুলতুল করেছে। তখন বলছে কি যে দেখো, জানি না কিসের থেকে কি হচ্ছে, আমিও এরকম দুপুরবেলা যখন বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তখন কিন্তু আমি তুলতুলকে দেখেই বাড়ির থেকে বেরিয়ে গেছি, আমি কিন্তু এমনি বাড়ির থেকে বেরাইনি। তো এইটা নিয়ে যখন সবাই মিলে এরকম যখন আলোচনা করলো যে সে কি রে, তখন না এবারে প্রত্যেকে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেছে, এতটা পরিমাণে ভয় পেয়ে গেছে যে এইটা কি করে হয়, কেননা ও তো একটা স্বাভাবিক বাচ্চা, তাহলে যখন এরকম তোরা দেখেছিস তো কি হতে পারে, এই নিয়ে যখন বড়রা একটু চিন্তিত। তো সেই দিন রাত্রির বেলা তুলতুলের প্রচন্ড পরিমাণে জ্বর এসছে, জ্বরের ঘোরে ও প্রচন্ড ভুলভাল মানে এরকম কথা বলছে, প্রচন্ড মানে কি সেই তর্কা যেরকম হয় বাচ্চাদের, ঠিক ওই রকম অবস্থা। তখন তো সেই বাড়ির লোক যতটুকুনো মানে ওরা তো ওষুধ নিয়ে বেরিয়েছিল, জ্বরের নানান রকমের ওষুধ যতটা পরিমাণ দেওয়ার ওকে দিয়ে ঠিয়ে, সেই সময় সারা রাত সবাই মিলে এমনকি ঝিলিকও পাশে থেকে জলপট্টি করে সব করে, তখন সকালবেলা যখন হয় ওরা বলছে আর এখানে থাকবো না, বাড়ির মালিককে ডাকো। তখন রোহিত বলল হ্যাঁ বাবা, জানো আমার সাথেও না এরকম হয়েছে, ঝিলিক তো যা বলার বলেই দিয়েছে। তখন বাড়ির মালিককে ডাকা হলো, বলছে আপনি একটু সত্যি কথা বলেন যে আপনার এই হোটেলের মধ্যে কি ব্যাপার আছে, কেননা আমাদের এইরকম সবার এরকম মনে হচ্ছে যে হ্যাঁ বাড়ি এই হোটেলটার মধ্যে কিছু ব্যাপার আছে, আমরা এইটা অনুভব করতে পেরেছি। তো আপনি সত্যি করে বলেন যে আপনার হোটেলে কি ব্যাপার আছে যে আমরা এই জিনিসগুলি ফিল করলাম। সে তো মালিক কিছুতেই স্বীকার গেল না, বলছে না আপনারা ফালতু আমার হোটেলের বদনাম দেবেন না, সত্যি আমার এখানে কিচ্ছু নেই। বলে যদি কিচ্ছু না থাকে তো এতদিন আপনার হোটেলটা তো বন্ধ ছিল, আপনি তো আবার রিসেন্ট খুলেছেন, আপনি বলুন। তা কিছুতেই উনি স্বীকার গেল না। তো যাই হোক, ওরা স্বীকার যাক আর না যাক, ওরা তখন ওর বাচ্চাটার প্রাণের ভয়ে, জ্বরটা এমনিতেও ওষুধ খাওয়ানোর পর নেমেছিল, এবার ওদের তো ডাক্তার দেখাতে হবে, ওদের তো আর ওরকম ফেলে রাখলে হবে না। তারপরে ঝিলিকও প্রচন্ড পরিমাণে ভয় পাচ্ছে, রোহিত সেই একই কথা যখন বলেছে, তখন বড়রা বলল ঠিক আছে, হয়তো বাড়িতে কিছু কিছু হয়তো হোটেলে আছে, মালিক যতই আমাদেরকে মানে কি কাটিয়ে দেওয়ার চেষ্টা করুক, নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে, কোনো একটা হয়তো আত্মা, কোনো বাচ্চার আত্মা যে কোনো কারণে হয়তো এরকম তুলতুলের ভেতরে হয়তো ঢুকে গেছে। তো যাই হোক, আমরা আর এইখানে থাকবো না, আমরা আর এই সুন্দরবনেই থাকবো না। তারপরে পরের দিন ওরা ওই বাড়ি ছেড়ে দিয়ে ওরা সব চলে আসে। তো আসার পরে আবার যে এরকম আর কিন্তু কোনোদিন ওই রকম তুলতুলের ভেতরে কিন্তু সত্যি কথা বলতে আর কোনোদিন কিন্তু ওই রকম কিচ্ছু দেখেনি। কেন ঝিলিক বললো যে আমি আবারও ওদের বাড়িতে অনেকবার গেছি, একটু ভয় প্রথম দিকে আমার লাগতো ঠিকই, কিন্তু সত্যি ওর ভেতরে তো সেই রকম যেরকম ও ইনোসেন্ট, যেরকম আগেও ওকে দেখেছি, ও কিন্তু ঠিক ততটাই সেই রকমই। তো তারপরে বললো যে দেখো এই তো আমার ঘটনা, এখন আমার মনে হয় হয়তো, কেননা এরকম তো থেকে থাকে, হয়তো হোটেলে কোনো রকম এরকম একটা কোনো ঘটনা আছে, বাচ্চার সাথে হয়তো কখনো কিছু হয়েছিল, মালিক তো আমাদেরকে স্বীকার করলো না। তো এই ছিল আমার কথা, বলো কেমন লাগলো আমার গল্পটা। সব কমেন্ট করে একটু জানাও কেমন লাগলো আমার প্রথম ঘটনাটা।
আমার তো আগে ভিডিওটা হচ্ছে, তারপর তোমরা তারপরে ইসে করছো। বলো, একটু কমেন্ট করো। আচ্ছা, পল্লবী লিখছে দারুণ লাগলো, দারুণ। থ্যাংক ইউ পল্লবী। পাপিয়া বন্দ্যোপাধ্যায় লিখেছে ভালো লাগলো। আচ্ছা, পাপিয়া দিকে একবার বলে দাও যে ওনার দিদার স্টোরিটা আজকে এই সপ্তাহে বলা যাবে না, নেক্সট। হ্যাঁ, আসলে না আমাকে 3টে গল্প দিয়ে দিয়েছে, তো আপনার স্টোরিটা মানে তোমার স্টোরিটা আমি রেখেছি। আমি তো এ মাসেই আর একটা প্রোগ্রাম পাবো, তো ফার্স্টেই তোমার গল্পটা মানে আমি না তোমারটা মানে পেয়েছি পরশুদিন পেয়েছি, তাই তো? তো পরশুদিন যেহেতু পেয়েছি, তো তার আগে এই 3টে গল্প আমার রেডি করে মানে ছিল, পাঠিয়েছিল। তো তারা আমাকে অনেক দিন থেকেই রিকোয়েস্ট করছিল, তো তুমি কিছু মনে করো না প্লিজ। হ্যাঁ, তোমার গল্পটা আমি এরপরে যেদিন আমি মানে এই মাসেই পাবো লাস্টের দিকে, আমি সবার ফার্স্ট তোমার গল্পটাই বলবো। হ্যাঁ, আচ্ছা, ইটস তৃষা বলছে দারুণ লাগলো ঘটনাটা। পল্লবী বলছে অসাধারণ। প্রসেনজিৎ মাইতি থ্যাংক ইউ। খুব ভালো। তাতাই ব্যানার্জি বলছে একটু লেট হয়ে গেছে, দুর্দান্ত, দারুণ লাগলো। ঠিক আছে, সবাই তাহলে শোনো, লেট হয়ে গেছে, আর লেট করব না। তো আমি আর একটা গল্প বলছি। আচ্ছা, ওই ওদের নামটা কি ছিল কোথায় আছে? দেখ। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলছি, শোনো। আনন্দবাবু কি করেছেন একটা আমি বলছি। সেটা হচ্ছে আনন্দবাবু মানে ওনার চাকরি জীবনে উনি একটা জায়গা কিনে রেখেছিলেন। হ্যাঁ, তো সেই সময় ওনার ছেলে মেয়ে পড়াশোনা করছে, এক ছেলে এক মেয়ে। হ্যাঁ, এক সেকেন্ড ইন্টারাপ্ট করলাম। পাপিয়া বন্দ্যোপাধ্যায় বলছে আমার ঘটনাটা পেয়েছো? হ্যাঁ, তোমার ঘটনাটারই কথা বলা হ্যাঁ হলো। তোমার ঘটনা বলছি পাপিয়া, তোমার ঘটনা বলছি না। মানে তোমার ঘটনার কথাটাই বললাম আগে। হ্যাঁ, তোমার ঘটনাটা আমি পেয়েছি আসলে পরশুদিন। হ্যাঁ, তো যেহেতু পরশুদিন পেয়েছি, তো তার আগে আমার 3টে ঘটনা রেডি ছিল, যেহেতু টাইমটা এসে গেছে। তো আমাকে 3জন যে ওরা মানে অনেকেই পাঠিয়েছে, তো এই 3টে আমার অনেক দিন থেকেই জমেছিল। হ্যাঁ, তো আমি বলছি পাপিয়া, তুমি প্লিজ রাগ করো না, পরে তোমারটা সবার আগে বলবো, একদম প্রমিস। হ্যাঁ, ঠিক আছে, শোনো। হ্যাঁ, তো সেই সময় যখন আনন্দবাবু যখন সেই সময় জায়গাটা উনি কিনেছিলেন, তো কেনার পরে ওই জায়গাটা, হ্যাঁ, জায়গাটা হচ্ছে মানে এটা মানে ওরা বলছে যে ওই তোমার বেলঘড়িয়ার স্টেশন থেকে ভেতরে অনেকটা ভেতরে যেতে হয়। হ্যাঁ, তো একদম যখন সেই সময়ের কথা আমি বলছি, তো যখন উনি কিনেছিলেন সেই সময় উনি বলছেন যে জায়গাটা নাকি বলে যেই কিনেছে সেই বিক্রি করে দিয়েছে। মানে কোনো না কোনো কারণে, কারোর হয়তো টাকা পয়সা লেগেছে, কারোর হয়তো কোনো কারণে, কিছু একটা কারণে প্রায় 5-6টা হাত ঘুরে ওই জায়গাটা যখন আনন্দবাবুর হাতে আসে, তো তখন আনন্দবাবু মানে ওনার ছেলে মেয়েরা এরকম একটা পড়াশোনা করছে, এই চাকরি পাবে, তো সেই জন্য উনিও আর সেই সময় বাড়ি করে উঠতে পারেননি। হ্যাঁ, তো উনিও যখন বাড়িটা করে উঠতে পারেননি, তো সেই সময় ওখানটা অনেকটা ফাঁকা জায়গা ছিল, তো আস্তে আস্তে মোটামুটি অনেকেই বাড়ি করে নিয়েছেন, ওনার বাড়িটাই শুধু জায়গাটা ফাঁকা ছিল। তো এইবার যাই হোক, ছেলে চাকরি পায়, ছেলে বিয়ে করেছে, মেয়ের বিয়ে দিয়েছে, মেয়ের বিয়ে দিয়ে মেয়ের যখন শ্বশুরবাড়ি চলে গেছে, তো ছেলের যখন একটা বাচ্চা হয়েছে, তো ঠিক সেই সময় উনি মানে বাড়িতে হাত দেন, উনি রিটায়ার্ড করেন সেই সময়। তো সেই সময় উনি বাড়িতে হাত দিলেন। এখন বাড়িতে যখন উনি হাত দিলেন, মোটামুটি একতলা বাড়ি করেছেন। হ্যাঁ, 3টে রুম হয়েছে, আর যেরকম হয় ডাইনিং ফাইনিং সব হয়েছে, তবে একটা একটু ছোট্ট একটা রুম, স্টাডি রুমের মতন একটা মোটামুটি একটা ছোট্ট রুম হয়েছে। তো ওই ছোট্ট রুমটা মানে ওই জায়গাটায় যেই প্যাসেজটা পেয়েছে, ওই রুমটা করে ওরা ভাবলো যাক, এই তো বাচ্চা কাচ্চা এখানে পড়াশোনা করতে পারবে। এমনকি মানে আনন্দবাবুর ছেলে ও এসে ওই জায়গাটার মধ্যে মানে স্টাডি রুম, তো উনি অফিসের কাজকর্ম ওইটার মধ্যে করবে, এইরকম একটা ওদের ওই ঘরটা বেশ অনেকেরই পছন্দ হয়েছে, যে বাচ্চা বড় হলে পড়াশোনা করবে। তো ওই ঘরটা ওদের এই প্ল্যান রয়েছে যে এই জিনিসটা দিয়ে সাজাবে। তো একটা টেবিল দিয়ে যেভাবে হয় সব কিছু কম্পিউটার রেখে ওই ঘরটাকে ওইভাবে সেট করেছে।
তো যাই হোক, ওরা যখন গৃহপ্রবেশ করে, তো সেই সময় ওদের বাড়িতে অনেক লোকজন এসেছে। তো যখন অনেক লোকজন এসেছে, খাওয়া দাওয়া হচ্ছে, পুজো যখন হচ্ছে, তো ওই আনন্দবাবুর দাদা হচ্ছে, উনি পুরোহিতি করেন, তো ওনাকে দিয়ে পুজো করানো হচ্ছে। হ্যাঁ, তো উনি যখন পুজো করতে বসেছেন, তো পুজো করছেন, আর উনি যেই রুমটার মধ্যে পুজো করছেন, তো তার বাঁ দিকে ঘুরলেই ওই ছোট রুমটা পড়ে। হ্যাঁ, তো কেন জানি উনি পুজো করছেন, আর উনি না ডিস্টার্ব হয়ে যাচ্ছেন মাঝে মাঝে। ওনার যেন মনে হচ্ছে ওই ছোট রুমটার মধ্যে ওনার চোখ চলে যাচ্ছে। হ্যাঁ, তো উনি পুজো করছেন, আবার উনি মানে একটা মানে কি, যে কোনো কিছু করতে গেলে বাধা হয়, ঠিক ওনার ওরকম হচ্ছে। উনি কিছুতেই পুজোতে, উনি খুব ভালো পুরোহিত, কিন্তু উনি কিছুতেই না মন বসাতে পারছে না পুজোতে। ওনার যেন ছোট ঘরটার মধ্যে মনটা চলে যাচ্ছে। তো যাই হোক, উনি পুজো টুজো সব করেছে, করার পরে উনি যখন মানে চলে যাচ্ছে, তো সেই সময় আনন্দবাবুকে মানে ভাইকে ডেকে বলছে যে, ভাই, তুই যে বাড়ি করেছিস, তা তুই কি এরকম বাস্তু টাস্তু এই সমস্ত সবকিছু মেনে কি বাড়ি করেছিস? তা বলছে কি যে, না ওইরকম তো হয়নি, আমি মোটামুটি যেরকম সবাই বাড়ি করে ওরকমই করেছি, পুজো দিয়ে এই সমস্ত দিয়ে করেছি। তখন বলছে কি যে, কেন জানি আমার মনে হলো যে তোর ছোট যেই রুমটা, সেই রুমটা না তুই একটুখানি বাস্তু যারা করে তাদেরকে একটু দেখিয়ে নিস, আমার যেন একটু কেমন একটা লাগলো ওই ঘরটার মধ্যে। হ্যাঁ, তখন বলছে, দূর তুই কি বলছিস দাদা, এরকম বাড়ির লোকের সামনে কিন্তু বলিস না এরকম কথা, সবে আমরা গৃহপ্রবেশ করে বাড়িতে এসেছি। তো এখন যখন এবার তো চলে গেছে, উনি পুজো টুজো করে চলে গেছে, মোটামুটি আত্মীয় স্বজন যে যার এসেছিল তারাও চলে গেছে। তো আনন্দবাবুরা ফিল করছে, ওনার স্ত্রী, তারপরে ছেলে, হ্যাঁ, মেয়ে এসেছে, মেয়ে রয়ে গেছে, তো ছেলের বউ, ওরা না মানে ফিল করছে কি যে ওই ছোট্ট ঘরটার মধ্যে যখন যাচ্ছে ওরা কোনো কারণে, তো সেই সময় না ওদের মনে হচ্ছে কি ঘরটার ভেতরে একটা দম আটকানো একটা অস্বস্তি করছে ওদের। আর ওই ঘরটাটা মনে হয় কি যে ঘরটার মধ্যে থেকে না কারোর নিঃশ্বাস নেওয়ার, ধরো আমরা যদি কারোর পাশে থাকি, তো দেখবে তার নিঃশ্বাস প্রশ্বাস আমরা মোটামুটি বুঝতে পারি। হ্যাঁ, তো ওরা যখন ওই ঘরটার ভেতরে যায়, তো দেখো একজন তো ব্যাপারটা বুঝতে পারছে না, মোটামুটি যেই যাচ্ছে, একদম তো ওটা তো কারোর বেডরুম নয় যে সেই শুধু থাকছে, মোটামুটি কেউ গিয়ে ওখানটা বসছে, বা যখন আনন্দবাবুর ছেলে যখন এসে ঘরটার মধ্যে বসে অফিসের কাজ ফাজ করছে, তো তখন বুঝতে পারছে যে কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে, কারোর যেন নিঃশ্বাস প্রশ্বাসটা যেন মনে হচ্ছে ও বুঝতে পারছে। তো হঠাৎ করে যখন পেছনে তাকাচ্ছে যে কে ঢুকলো ঘরে, কেউ তো আচানক ঢুকেছে হয়তো, তো তখন দেখছে যে না, ঘরটার মধ্যে কিচ্ছু নেই। এই একটা দিক গেল। আর একটা ঘটনা হয়েছে ওদের বাড়িতে, বলছে ওরা যখন শুয়ে রয়েছে, তো ওদের মনে হলো কি ভূমিকম্প হলো। হ্যাঁ, তো ভূমিকম্প হতেই পারে, সেটা বড় কথা নয়। ভূমিকম্প হলে সেটা দেখো আমরা টিভিতে দেখি, আমরা মোবাইলে দেখে জানতে পারি যে হ্যাঁ ভূমিকম্প হয়েছে, এতটা পরিমাণে আর কি হয়েছে, এটা আমরা খবরে দেখতে পাই। হ্যাঁ, তো ওদের মনে হলো বাড়িটা সম্পূর্ণ যেভাবে দুলে উঠেছে, তো মানে প্রচন্ড পরিমাণে ভূমিকম্প হলে তবেই কিনা বাড়িটা এইভাবে দুলে ওঠে। হ্যাঁ, তো ওরা সবাই না একদম ঝটকা দিয়ে, যে যার রুমে ছিল ওরা একদম ঝটকা দিয়ে না উঠে পড়েছে, এই ভূমিকম্প হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ, তখন বলছে হ্যাঁ সত্যি তো ভূমিকম্প হচ্ছে। তারপরে বলছে যে হ্যাঁ এবারে না ভূমিকম্প হচ্ছে, দেখি তো। ওরা মোবাইল খুলে দেখছে না, সেখানে কোনো নিউজ নেই। হ্যাঁ, কেউ এখন আজকাল আমরা ভূমিকম্প হলে সাথে সাথেই আমাদের কালকে যেরকম দেখো যে ইসে নেটের গন্ডগোল হচ্ছিল, আমরা সাথে সাথেই খবর পেয়ে যাচ্ছি, মোবাইলে লোকে ইয়ে করছে। তো ভূমিকম্প হলে সাথে সাথে তো জানতে পারা যাবে।
তো যাই হোক, ওরা কি করেছে পরের দিন এরকম যখন সকালবেলা উঠে না টিভিটা আগে চালিয়েছে যে দেখি তো ভূমিকম্পের এরকম কোনো খবর আছে কিনা, কিন্তু ভূমিকম্পের কোনো খবর নেই। অথচ ওরা প্রত্যেকটা যতজন ওরা বাড়িতে ছিল তো প্রত্যেকটা মানুষ ওরা বুঝতে পেরেছে বেশ বড় রকমের বাড়িটা ঝটকা দিয়ে উঠেছে, যে মানে ভূমিকম্প হয়েছে। তখন বলছে যে ব্যাপারটা কি হলো, ওটা কোনো কিছুতে নেই, খবরের কাগজে নেই, কিছু নেই, তাহলে কি কি হলো এটা। হ্যাঁ, তো এই জিনিসটা এরপরে আরো আর একদিন হয়েছে। তো এবার যখন আর একবার এরকম বাড়িটা টোটালটাই ভূমিকম্পের মতন ঝটকা দিয়ে উঠেছে, তো সেই দিন ছিল পুরো অমাবস্যা। তো এইবার ওরা দেখছে যে এটা নিয়ে প্রায় 4-5 বার হলো। তো একদিন শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, এই দিনগুলি কিন্তু ওই যখন ঝটকাটা দিচ্ছে বাড়িটা যেন মনে হয় পুরোপুরি কেঁপে উঠছে। তো এই দিনগুলি থাকছে, মঙ্গলবার, শনিবার বা অমাবস্যাটা থাকছে। তো তখন ওদের খুব মানে একটা দুশ্চিন্তা হয়ে গেল যে এই রকম আবার হয় নাকি। হ্যাঁ, তো আশেপাশে 2-1 জনের সাথে যেটুক আলাপ হয়েছিল, তো তাদেরকে যখন বলল যে মানে প্রথম ফার্স্ট দিনই বলেছিল যে ভূমিকম্প হয়েছে, তো তারা বলল কই না তো। এবার ওরা না নিজেরাই লজ্জায় পড়ে গেছে যে কতটা আমাদেরকে আনকালচার ভাবছে, যে কোনো খবরের কাগজে নেই, ওরা কেউ টের পায়নি, অথচ আমরা বাড়িতে ভূমিকম্প অনুভব করছি। তো এই দিকটা যখন গেছে, এইবার ওরা না একটু ভয় পেয়ে গেছে, টোটালটা পুরো ভয় পেয়ে গেছে যে আমাদের সাথে হচ্ছেটা কি। হ্যাঁ, তো সেই সময় একদিন কি করেছে, ওই যে ওদের ছোট ঘরটা ছিল, ওই ছোট ঘরটার মধ্যে তখন ওই যে ওনার ছেলে, আনন্দবাবুর ছেলের ছেলে মানে নাতিকে ওই ঘরটার মধ্যে কি করেছে, খাইয়ে দাইয়ে দিয়ে দুপুরবেলা খাটের মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছে। ছোট্ট ঘর, জানে আর চিৎকার চেঁচামেচি হবে না, ও বাচ্চা মানুষ তো, চিৎকার চেঁচামেচি কথাবার্তা গল্প হচ্ছে ঘরে, তো উঠে যাবে, সেই জন্যে ওই ছোট্ট ঘরটার মধ্যে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখে এইবারে ওর মা শাশুড়ি মিলে রান্না খাওয়া এগুলি করছে। তো সেই সময় হঠাৎ কি করেছে, প্রচন্ড পরিমাণে বাচ্চাটা কাঁদছে, মানে এতটা পরিমাণে কাঁদছে, ঘুম ভেঙে গেলেও যে ওই রকম পরিমাণে কেউ কাঁদতে পারে, ওই কান্নার আওয়াজটা হচ্ছে কেউ বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিলে যতটা সেই বাচ্চাটার ব্যথা লাগবে, বা বাচ্চাটাকে কেউ চেপে ধরে রাখলে যতটা ব্যথা লাগবে, ঠিক ততটা ব্যথা পাওয়ার কান্না, এত জোর ওই ঘরটার ভেতর দিয়ে আসছে। তো ওর মা তো দরজাটাকে ভেজিয়ে দিয়ে গিয়েছিল, দরজাটাকে ভেজিয়ে দিয়ে গেছে, তারপরেও এত জোর আওয়াজ আসছে। তখন তো শাশুড়ি আর ছেলের বউ ছুটতে ঘরে এসছে, যে ওনার তো নাতি রয়েছে আর ওর তো বাচ্চা। ছুটতে যখন ওরা শাশুড়ি ছেলের বউ যখন ঘরের মধ্যে ঢুকেছে, তো তখন দেখছে বাচ্চাটাকে একদম মাঝখানে শুয়েছিল, দুদিকে কোল বালিশ দিয়ে শুয়েছে, মাথার বালিশ দিয়ে মশারি, ছোট মশারি টাঙিয়ে একদম নিচে অবধি গুজে দিয়েছে, যে বাচ্চাটা যদি মাটিতে পড়ে যায় তো বাচ্চাটার বিছনা শুদ্ধ নিয়েও মাটিতে পড়বে, ও একা কিন্তু মাটিতে পড়বে না। হ্যাঁ, তো ওরা এসে দেখলো যে শুধু বাচ্চাটা মাটিতে পড়ে চিৎকার করছে, মানে অতটা উঁচু থেকে পড়েছে না, শুধু বাচ্চাটা মাটিতে পড়ে চিৎকার করছে, বিছনাটা যেরকম ছিল সেই রকম রয়েছে, কিন্তু বাচ্চাটা মাটিতে পড়ে চিৎকার করছে। এইবারে তো ওরা দুজনে একদম মানে কান্নাকাটি জুড়ে দিয়েছে বাচ্চাটাকে ধরে। এবারে কি করেছে, বাচ্চাটা অতটা চিৎকার দিয়ে না হয়তো ভেতরে ভেতরে হয়তো ফাঁপিয়ে গেছে, বাচ্চাটা পুরো টাস হয়ে গেছে, মানে আর ওই বাচ্চাটার মুখ থেকে কোনো রকমের আওয়াজ আসছে না। যখন বাচ্চাটা ওরকম হয়ে গেছে, তো এইবারে তো চিৎকার করে দুইজনের কান্নাকাটি করছে, ফোন করা হলো। হ্যাঁ, এবার আনন্দবাবু যেহেতু রিটায়ার্ড করেছে, উনি তো বাড়িতে রয়েছেন, যখন ওনার ছেলেকে ফোন করা হলো, তো তখন ওনার ছেলে এরকম অফিস থেকে খুব তাড়াতাড়ি চলে আসলো যে তোমরা নিয়ে যাও ওকে ডাক্তারের কাছে, আমি আসছি। হ্যাঁ, তারপরে যখন
ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললেন যে মাথাটার মধ্যে হয়তো চোট লেগেছে, বলছেন ওপর থেকে পড়ে গেছে। তো যাই হোক, যখন ওরা সব মানে সিটি স্ক্যান ফ্যান সব করলো, করার পরে বলল যে না ঠিক আছে, আর ওই অতটা ব্যথা পেয়েছে দেখেই ও মানে আর কি একদম টাস হয়ে গিয়েছিল, যে আর ওর ওর মুখ থেকে আর কোনো কান্না বা কোনো আওয়াজ আসছিল না। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে টেখিয়ে যখন বাড়িতে নিয়ে এসেছে, তো সেই সময় হঠাৎ করে ওই আনন্দবাবুর তখন মনে হলো যে দাদা তো আমাকে বলেছিল যে এই ঘরটার মধ্যে, যে ছোট ঘরটার মধ্যে কোনো একটা ব্যাপার আছে, যে কিনা বাস্তু শাস্ত্র নিয়ে কিছু একটা এরকম বলেছিল, যে বাস্তুর কোনো দোষ আছে ওই ঘরটার মধ্যে, দাদা কিনা এটা বুঝতে পেরেছিল। হ্যাঁ, তো তখন ওর দাদা বলল যে আনন্দবাবু তখন বলল, দাদাকে ফোন করলো, যে বাড়িতে আর এই এই ব্যাপারটা নিয়ে উনি সেই রকম কিছু বলল না, না বলে তখন দাদাকে ফোন করলো। দাদাকে যখন ফোন করে, দাদা তখন বলল যে হ্যাঁ তুই যেটা বলছিস ওই ঘরটার মধ্যে আমারও একটু কেমন লেগেছে। তখন আনন্দবাবু বলছে, বিশ্বাস কর, প্রত্যেকটা মানুষ আমরা ওই ঘরটার মধ্যে গেলে ভয় পাই, মানে মানে ভয় ভয় লাগে। কেউ একজন আছে, তার নিঃশ্বাস একদম মানে আমরা স্পষ্ট শুনতে পারি, এটা কোনো মিথ্যে কথা না, এটা মনে হয় যেন কেউ একজন এই ঘরটার মধ্যে আছে, তার নিঃশ্বাস একদম মানে আমি পুরোপুরি শুনতে পাই আমরা, এতটা আমাদের ওই ঘরটার মধ্যে ভয় লাগে। তখন বললো যে ঠিক আছে তুই চলে আয়, আমি তোকে দেখি কতটা কি করতে পারি তোকে নিয়ে। তারপরে শেষে আনন্দবাবু যখন ওনার দাদার কাছে গেলেন, তখন ওনার দাদা বললেন যে তুই বাস্তু দেখিয়েছিস? তো তখন বললো যে না আমি তো ওই রকম কিছু করিনি, আর তো যা হবার হয়ে গেছে। তো তখন উনি একজন ভালো মানে উনি একদম ওই মোবাইল থেকে এটাকে মানে পেয়েছিলেন, যে ফেসবুক থেকে উনি তার সাথে যোগাযোগ করলেন। যোগাযোগ করবার পরে উনি তখন বাড়িতে এসে পুরোপুরি বাড়িটা দেখলেন। দেখার পরে উনি বললেন যে আমি কোনো মানে আদার্স আর কোনো বাস্তু দোষ পাচ্ছি না। তো হ্যাঁ, এই ঘরটার মধ্যে একটা কোনো দোষ আছে, কিন্তু সেটার জন্যে কিছু যদি করতে হয় আপনারা বললে আমি কিন্তু সেটা করে দেবো। হ্যাঁ, তো যাই হোক উনি করে দিলেন। যে সমস্ত উনি বললেন যে এরকম নানান রকমের স্ট্যাচু এরকম একটা ঘটের মধ্যে এরকম জিনিস ফিনিস এনে রাখতে বলেছিলেন। হ্যাঁ, তো যা কিছু কিনা উনি দিয়েছেন, সব কিছু করার পরেও কিন্তু ওই ঘরটার মধ্যে এরা ঢুকতে পারে না, একদম ঢুকতে পারে না। তখন আনন্দবাবু এরকম বলল যে দেখ এ তো বড় মুশকিল হয়ে গেল, আর ওই কম্পনটা কিন্তু থেকে থেকে ওই বাড়ির কম্পন কিন্তু কমছে না, যেটা কিনা কাউকে বিশ্বাস করানো যাবে না যে বাড়িটা কিভাবে ওই অমাবস্যা আসলে আর শনিবার মঙ্গলবারে বাড়িটা কেঁপে ওঠে। তখন ওর দাদা বলল যে ঠিক আছে দাঁড়া, তোকে আমি একটা মানে ঠিকানা দিতে পারি, তুই যদি এই ঠিকানায় যাস, আমার কথা বলবি, আমার কথা বলার পর তুই ওকে যদি চেষ্টা করবি কিন্তু আনার, উনি যেতে চায় না মানে কারোর বাড়িতে যেতে চায় না, কিন্তু তুই আমার কথা বললে উনি ঠিক আসবে। হ্যাঁ, তুই বল, তুই যেভাবেই হোক ওনার হাতে পায়ে ধরেও ওনাকে তুই নিয়ে আসবি। হ্যাঁ, তো আনন্দবাবু যখন সেই ঠিকানায় গেলেন, তো সত্যি একজন ভদ্রলোক, একজন সাধু সন্ন্যাসী টাইপের একজন ভদ্রলোক বসে রয়েছেন। উনি মানে উনি হচ্ছেন মা চামুন্ডার পূজা করেন। হ্যাঁ, তো মা চামুন্ডা কালীর উনি পূজা করেন। তো ওনাকে দেখে এইরকম সেই বলছে লাল বস্ত্র পরা, হ্যাঁ, ওনাকে এরকম লাল সিঁদুরের টিপ পরা, মাথায় এত বড় বড় চুল, বলছে ওনাকে দেখেই আমার ভক্তি এসে গেছে। আর কেন যেন আমার মনে হচ্ছে যে হ্যাঁ উনিই হয়তো এই সমস্যা মেটাতে পারবে। তো উনি তো একদম পা ধরে কান্নাকাটি জুড়ে দিয়েছে। ও দাদার নাম বলল যে আমার দাদা এরকম পাঠিয়েছে, তো আপনাকে কিন্তু বাবা যেতেই হবে, আমার বিশাল বড় বিপদ, আর আমার সর্বস্ব দিয়ে আমি এই বাড়ি করেছি, আমি আর এই বাড়ি মানে ছেড়ে আমার কোথাও যাওয়ার উপায় নেই, আমাকে আপনার বাঁচাতেই হবে। তো সেই সময় তখন উনি বললেন যে ঠিক আছে তুমি যাও, আমি তোমার বাড়িতে যাব, আমি এইখানে পূজা সেরে আমার মাকে আমি ভোগ লাগিয়ে সব লাগিয়ে আমি তোমার বাড়ি যাব। হ্যাঁ,
তো যাই হোক, উনি চামুন্ডা মায়ের যেহেতু ভক্ত, উনি মানে মা চামুন্ডার পূজা টুজা করে উনি পরের দিন যখন গেলেন, যাওয়ার সাথে সাথে ওনার যেন মনে হলো যে উনি আরেকবার থরথর করে, মানে এদিন হলো পুরো দিনে যখন কিনা ওই মানে সাধু যখন গিয়ে বাড়িতে পা দিয়েছেন, তো সেই সময় পুরো থরথর করে বাড়িটা কেঁপে উঠলো, যেটা কিনা দিনের বেলা কোনোদিন হয়নি, রাত্রেবেলা হয়েছিল। তো উনি তো যাই হোক, উনি বুঝে গেছেন কি ব্যাপার। উনি তখন ওই সব ঘর ঘুরলেন, সব ঘর ঘোরার পরে উনি যখন ওই ছোট ঘরটার কথা যে বলেছিলেন, ছোট্ট ঘরটার মধ্যে যখন গেছে, তো উনি নিজেই ওই ঘরটার মধ্যে দাঁড়িয়ে না পুরো চোখ বন্ধ করে দিয়েছে। চোখ বন্ধ করে উনি না বলছে, উনি যেন মনে হয় কি যে গন্ধ শুকছে কিছুর একটা, আমরা যেরকম কি মাছ ফাছের গন্ধ শুকি, ঠিক উনি ওই টাইপের করে কোনো খাবারের গন্ধ যেরকম শোকে, উনি ঠিক ওই টাইপের করে গন্ধ শুকছে। আর ওনার চোখটা টোটাল বন্ধ। হ্যাঁ, উনি ওই গন্ধটা বেশ অনেকক্ষণ থেকে উনি ওই গন্ধটা উনি শুকছেন। তারপরে উনি বললেন যে উনি বেরিয়ে আসলেন, বেরিয়ে এসে উনি ইশারা করে আনন্দবাবুকে ডেকে নিলেন। যখন আনন্দবাবু, ওনার ছেলে, সবাই যখন ওনারা গিয়ে দাঁড়ালেন বাইরে, তখন বলছে যে বাইরে বসুন। বাইরে যখন বসেছে তখন বলছে যে আপনার এই যে ছোট্ট ঘরটা, আর একটা জিনিস আমি তোমাদেরকে বলি, বলছে উনি বলছেন যে আর সব ঘর সবই তো নতুন হয়েছে, ছোট্ট ঘরটাও সেই সাথে নতুন হয়েছে। বলছে আমার ছোট্ট ঘরটা পুরো জায়গায় জায়গায় শ্যাওলা ধরে গেছে, মানে পুরো ড্যাম, মানে ড্যাম হওয়া একরকম আর পুরো শ্যাওলা ধরে যাওয়া একরকম। বলছে আমার ছোট্ট ঘরটা পুরো শ্যাওলা পড়ে গেছে। হ্যাঁ, যে একদম নতুন আমি বানিয়েছি, দেওয়ালগুলি ছোপ 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 কেন যেন শ্যাওলা পড়ে গেছে। হ্যাঁ, তো যখন ওই সাধু বাবা যখন বলল যে আপনার ওই ছোট্ট ঘরটার মধ্যে এমন কোনো, মানে আপনারা যখন বাড়ি করেছেন, হ্যাঁ, তো সেই সময় এমন কোনো কিছু কি আপনার মনে পড়ছে যে এমন কিছু কি কোনো ঘটনা ঘটেছে, মানে রক্তপাত টাইপের, মানে রক্তপাত হয়েছে এই টাইপের কি কোনো ঘটনা হয়েছে? তখন বলল যে দেখুন, আমরা তো বলতে পারবো না কি ঘটনা হয়েছে, তবে হ্যাঁ, যেদিন ভিত কাটছিল, পকেট কাটছিল, মানে পিলার দেবে বলে বলছে, যেদিন পকেট কাটছিল, তো তখন একটা মিস্ত্রির কোদালটা যখন চালিয়েছে, তখন বললো যে ওর বুড়ো আঙুলটার মধ্যে কোদালটা পড়ে গিয়েছিল। তো সেই সময় প্রচণ্ড ওর ব্লিডিং হচ্ছিল। ওরা সব মিস্ত্রিরা মিলে তখন পাকে মানে ওষুধ টষুধ দিয়ে পা বেঁধে দিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিল। ওখানে ওর দুটো সেলাই পড়েছে, মানে এতটা পরিমাণ কেটে গিয়েছিল যে দুটো সেলাই পড়েছে। তখন বলছে যে কোন জায়গাটা, বলে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এটা শুনেছি পরে এসে যে এইরকম ঘটনা ঘটেছে। তখন বলছে যদি এই ঘটনাটা ওই ছোট্ট ঘরের ওইখানে ঘটে থাকে, তো এই আপনার যে এইখানে ছোট্ট ঘরটা আছে, এই ঘরের নিচেই অনেক বছর ধরে একটা আত্মা আছে, যাকে কিনা যেভাবেই হোক খুন করে হোক বা যেভাবেই হোক, হয়তো মার্ডার করে হোক, যেভাবেই হোক, ও যখন মারা যায় তখন তো এই জায়গাটা পুরো, আপনি বলছেন ওপেন ছিল, আপনি যখন জায়গাটা কিনেছেন মোটামুটি জায়গাটা অনেকটা ওপেন ছিল, তো সেই সময়টা ওই জায়গাটার মধ্যে কোনো কারণে এই জায়গার মালিকরাও হতে পারে বা যে কোনো লোক হতে পারে, ওই ওকে মানে চাপা দিয়ে দিয়েছিল। এখন যখন ওই মৃতদেহটাকে চাপা দিয়ে দিয়েছে, তো ও ভয়ঙ্কর একটা প্রেত হয়েছে, যেই প্রেতটা কিনা এত বছর ওই ওর কবরে, ওটা তো আমি কবর ধরতে পারি যে ওর কবর এটা, হ্যাঁ, তো এত বছর ওর কবরে যখন ও ঘুমিয়েছিল, তো তখন যখন
ওই মিস্ত্রির রক্ত যদি সত্যি সত্যি এইখানটায় পড়ে থাকে, তাহলে ওই রক্ততে ওকে আবার জাগিয়েছে। যেই মৃতদেহটা কিনা ঘুমিয়েছিল তাকে আবার জাগানো হয়েছে। সে জেগে এখন ওইখানেও একটা জীবন্ত একটা যদি শবদেহ থাকে, তো পিশাচ একজন যে কিনা আপনাদের ক্ষতি করবেই। কোনো মানে এই হচ্ছে ওর শুরু। ওর শরীরে আস্তে আস্তে ওর শরীরে ও সেই শক্তি সঞ্চয় করছে, যেই শক্তিটা পেলে ও আপনাদের প্রত্যেকের ক্ষতি করবে, প্রাণহানি করবে, তাণ্ডব করবে ওই ঘরটার মধ্যে। যেটা কিনা মোটামুটি শুরু হয়ে গেছে ওই বাচ্চা থেকে। কেন আপনারা কেউ ঘুমাননি ওই ঘরটার মধ্যে, যে যার বসেছিলেন, কাজ করেছেন, তাতেই আপনি অনুভব করেছেন। তো ওই বাচ্চাটা যখন ঘুমিয়েছে, তো তার ওই কোপটা গিয়ে ওই বাচ্চার উপরে পড়েছে যে এটা আমার কবর, এখানে আর কে আসলো। হ্যাঁ, এরম একটা ব্যাপার ওর ভেতরে রয়েছে। তো এইটার জন্য তখন তো উনি আনন্দবাবু একদম মানে আরো ভয় পেয়ে আরো ঘাবড়ে গিয়ে একদম মানে পুরো কেঁদে দিয়েছে যে এবার আমার কি উপায় আছে। বলছে আপনি কি বাড়ি বিক্রি করতে চান না এই বাড়িতে থাকতে চান? হ্যাঁ, বলছে আমার করে আমি কোথায় যাব, এই তো এত বছর পর আমি বাড়ি করলাম কিনা, এই জায়গাটা আমার ফাঁকাই ছিল। বলল তাহলে আপনি একটা লস সহ্য করতে পারবেন? তখন বলছে কি ধরনের লস? বলছে আপনার ওই ছোট্ট ঘরটা কিন্তু খুঁড়তে হবে। ছোট্ট ঘরটার আপনার মেঝে টাইলস ফাটিয়ে আপনাকে পুরো খুঁড়তে হবে। খুঁড়ে ওই জায়গাটার মধ্যে আমি বিধি করব, ওখানটা আমি মা চামুন্ডার পূজা করব, ওখানটা আমি মা চামুন্ডাকে মানে আমি পুরো জীবিত করব, আর মা চামুন্ডা ওর বিনাশ করবে। এই জিনিসটা আপনি যদি করতে পারেন, এইটুকুনো ক্ষতি যদি আপনি সহ্য করতে পারেন, আপনি সারা জীবনের জন্যে ওই পেটের থেকে, ওই পিশাচের হাত থেকে আপনি মুক্তি পাবেন। আর আপনি যদি বাড়ি বিক্রি করতে, আপনার বাড়ি বিক্রি হবে তারও তো কোনো ব্যাপার মানে সুনির্দিষ্ট, আপনি সবে বাড়ি করেছেন, বিক্রি করছেন, এবার আপনি তো বিক্রি করে গেলেন, এরপরে যারা আসবে তাদেরও তো এই ধরনেরই ক্ষতিটা হবে। তো আপনি যদি রাজি থাকেন, আমি এখানেই আমি মা চামুন্ডাকে পুজো করব, আহ্বান করব, আর মা চামুন্ডা তখন এই মানে ওর বিনাশ করবে। হ্যাঁ, তখন বলল যে বাবা যা লাগে আপনার যা করতে হয় আপনি তাই করুন, আপনার যা লাগে আপনি তাই করুন, কিন্তু আপনি আমাদেরকে আমাদের বাড়ি আবার ফিরিয়ে দেন। আমরা এই কটা দিন থাকা আমাদের খুব মুশকিল হয়ে যাবে, যেই কদিন না আপনি এই আচার করছেন, বিধি করছেন। তখন বলল যে ঠিক আছে, তোমরা আর ওই ছোট্ট ঘরটার মধ্যে ঢুকো না। উনি একটা মানে তালা দিলেন, দিয়ে উনি বললেন যে লাল শালু নিয়ে আসো তোমরা, আর একটা মানে লাল সুতো নিয়ে আসো। উনি ওই তালাটা দিয়ে ওইভাবে আটকে দিলেন যে ও যা করবে এখন এই ঘরটার মধ্যেই করবে, যতদিন না আমি মানে এই পুজো করতে পারছি ততদিন ওই ঘরটার মধ্যেই আটকানো থাকবে। আপনারা থাকেন, কোনো ইসে নেই। হয়তো এইভাবেই ও ভয় দেখাতে থাকবে, অনেক রকম করতে থাকবে, কিন্তু ভয় পাবেন না। ঠিক এই অমাবস্যাতে আমি মা চামুন্ডাকে জাগ্রত করব, আর এইখানটায় আমি মা চামুন্ডার পূজা করব। তো যাই হোক, সত্যি ওরা মানে ভয়ে ভয়ে থাকতো। ঘরটার মধ্যে দিয়ে নানান রকম আওয়াজ হতো, নানান রকম ওই সেই নিঃশ্বাস প্রশ্বাস, কারোর চলার দরজাটা যেন মনে হচ্ছে কেউ ধাক্কাচ্ছে। এই কটা দিন ওদের এরকম চললো, এমনকি ওই মানে ভূমিকম্প টাইপের বাড়ি কম্পন হয়েও ওই রকমই চললো। তো ওই যেদিন অমাবস্যা, তো সেই দিন আর একটা জিনিস হয়েছিল ওদের, যেই দিন অমাবস্যা হয়েছিল তো সেই দিন আবার গ্রহণও ছিল। তো তিথিটা খুবই ভালো ওরা পেয়ে গেছে। তো সেই তিথিতে উনি আর একজনকে, ওনার যে চেলা হয় সেই চেলাকে নিয়ে এসে ওই সাধু বাবা পুরো সারা রাত বলল আপনারা যে যার চলে যান, আমি বিধি করব, আমি এইখানে পুজো করব, আপনাদের কারণ লাগবে না। কেন, ওর সাথে আপনাদের শত্রুতা না, এখন ওর শত্রু কিন্তু আমি। এখন যেহেতু ওকে আমি এখান থেকে বার করার চেষ্টা করছি, তো সেই কারণে ওর শত্রু কিন্তু আমি, আপনারা না, আপনারা নিশ্চিন্তে ঘুমান।
তারপরে শেষে সারা রাত চললো ওই বিধি, সারা রাত যজ্ঞ হলো, সারা রাত বলছে যে সারা রাত যেন মনে হচ্ছে ওই ঘরটার ভেতরে একটা যেন মনে হচ্ছে তাণ্ডব হচ্ছে। তারপরে পুরো বিধি হিসাবে পুরো রকমের পুজো হলো, একদম সুষ্ঠুভাবে অনেক রকম বিধি করে পুজোটা হলো। তো হওয়ার পরে তখন বললো যে এইবার আপনি এক কাজ করুন, এইবার আপনি একটা মিস্ত্রি ডেকে নিয়ে আসেন, নিয়ে এসে আপনি এই মেঝে খোঁড়েন, আমরা আছি। পুরো পুজো ভালো মতন পুজো করে নিয়ে বললো ওকে পুরো কমজোর করে দিয়েছে, এতটা কমজোর করে দিয়েছে যে ও আর মানে এই খোঁড়াখুড়ি হবে বা কিছু হবে, ও আর কোনো এখানে তর্জন গর্জন করতে পারবে না। তো সেই সময় যাই হোক ওরা সব এরকম সরে গেল, পুরো সেই জানো মেঝে ফাটিয়ে পুরো টাইলস ভেঙে ওরকম সত্যি সত্যি খুঁড়তে খুঁড়তে প্রায় অনেকটা খুঁড়ে গেছে। বলছে একটা কুয়ো যতটা হয় মানে মানে ওই রকম মানে জল উঠে যাওয়ার মতন অবস্থা। তখন দেখছে যে সত্যি ওইখানে একটা কঙ্কাল পাওয়া গেল। হ্যাঁ, একটা কঙ্কালের মাথা পাওয়া গেল, হাড় পাওয়া গেছে, যে ওইখানটা এরকম চাপা দেওয়া ছিল। হ্যাঁ, তো তারপরে ওদেরকে ওই কঙ্কাল হাড় পুরো তুলে দিয়ে তখন সেই মানে ওরা ভয়ে মানে ঠক ঠক করে কাঁপছে যে এই ঘরটার তলায় একটা কবর ছিল, আর এই কবরটার মধ্যে আমরা বাড়ি করেছিলাম, যে আমরা কত বড় একটা বিভীষিকার সাথে এই কটা দিন বাস করেছি, যে আমাদের প্রাণহানি হয়ে যেতে পারত, আমাদের যে কোনো কারণে ভগবান রক্ষা করেছেন। মানে হাউ হাউ করে ওরা ওই দেখে কাঁদছে, ওর মানে আনন্দবাবুর স্ত্রী হাউ হাউ করে কাঁদছে যে আমাদের কি, ওরা এইটা চিন্তা করছে আমাদের কিছু হয়ে যেতে পারে, নাতিটার কিছু হয়ে যেতে পারতো। তারপরে ওই পুরো কঙ্কালগুলি তুলে তখন সাধু বাবা বলল যে তুমি এক কাজ করো, এই একটা পোটলা করলো, বললো এই পোটলা করে দিলাম, এটার মধ্যে আমি বিধিও করে দিয়েছি, এর আর কোনো ক্ষমতা নেই, এর আর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, মানে ও যে তোমাদের সাথে লড়বে সেই ক্ষমতাটুকু ও হারিয়েছে, মা চামুন্ডা ওকে সেই ক্ষমতাচ্যুত করে দিয়েছে, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা একে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলো, সৎকার করো, যাই করো করো। করে তারপরে উনি কি করলেন, মঙ্গল ঘট স্থাপন করলেন। একটা এত বড় ঘটের মধ্যে মা চামুন্ডার যেই পুজো করেছিলেন, যেই যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞর ছাই, পুজোর যত রকমের বিধি উনি করেছিলেন, সব কিছু ফুল থেকে বেলপাতা থেকে মা চামুন্ডার নামে সব ওই ঘটের মধ্যে মঙ্গল ঘট করে মাঝখানে স্থাপন করলেন, যে একটু যেহেতু দোষ হয়ে গেছে সেই জন্য এটা একান্ত দরকার, ও আর ফিরে আসবে না, ওর সেই ক্ষমতা নেই, কিন্তু জায়গাটা একটা দোষ হয়ে গেছে, আপনাদের শরীর খারাপ না নানান রকম হতে পারে, তো সেই কারণে ওই মঙ্গল ঘট ওই ঘরের মাঝখানে স্থাপন করেছে। করে তারপরে গিয়ে ওই সাধু বাবা তখন বললেন যে আর কোনো ইয়ে নেই, এইবার আপনারা এবার ঘরটার মধ্যে করুন, কোনো ব্যাপার না। আর একটা আমি কথা বলি, যেহেতু মা চামুন্ডার আমি মানে ইয়ে করেছি, বিধি করেছি, আপনারা ওই মানে শনি মঙ্গলবার দেখে যে কোনো মানে অমাবস্যায় বেশ কয়েক মানে পর পর শনিবার পড়লে শনিবার মঙ্গলবার যেদিন কিনা অমাবস্যা হবে মা চামুন্ডার পূজা দিয়ে আসবেন, যেখানে হোক, আমার ওখানে দিতে পারেন, এইখানে হোক দিতে পারেন, যেহেতু তার কৃপা আপনাদের একান্ত দরকার, আর উনি কিন্তু স্বয়ং আপনার এখানে স্থাপন হয়ে রইল। তারপর যাই হোক ওরা ওইটাকে বন্ধ করে দিয়েছে, দিয়ে তারপর পুরো বাড়িটা আবার যেহেতু শ্যাওলা শ্যাওলা পড়ে গিয়ে ওই ঘরটা, পুরো ঘরটা আবার ওরকম তুলে নতুন করে পুরো ঘরটা করেছে, নতুন করে এই সব প্লাস্টার চটিয়ে দিয়ে আবার সবকিছু করেছে। করার পরে বেশ এই ওরা প্রায় 10-15 বছর হয়ে গেল, ওরা খুব ভালো আছে, বলল যে আর কোনো রকমের আমাদের মানে নেই, কিন্তু প্রথম প্রথম তো খুবই ভয় করতো ওই ঘরটার মধ্যে মানে আমরা ঢুকতামই না ধরতে গেলে, কিন্তু তারপরে কি হলো আমরা আস্তে আস্তে ভুলে গেলাম,
আস্তে আস্তে যে এরকম একটা, যেহেতু আর তো ওরকম কিছু অনুভূতি ওদের ভেতরে কাজ করতো না, তো সেই কারণে বলছে আমরা আস্তে আস্তে পুরো ভুলে গেছি। এখন তো ওই ছোট ঘরটায় ছোট পুচকেটা মানে বড় হয়ে গেছে, ও বললো ওর দখলে চলে গেছে, এখন আমরা সবাই ভালো আছি। আর মা চামুন্ডার মানে আমরা পুরো একদম পুরো ভক্ত হয়ে গেছি। তো এই ছিল আমার দ্বিতীয় গল্পটা। বলো তোমাদের কেমন লাগলো আমার গল্প? অনেকক্ষণ থেকেই কমেন্ট আসছে, খুব ভয়ের ঘটনা, খুব ভালো ঘটনা, তারপর খুবই ভয়ের ঘটনা, সবাই ভয়ের স্টিকার দিচ্ছে, ভয়ঙ্কর ঘটনা, 25 জন দিচ্ছে। ঠিক আছে, তাহলে আর লেট করবো না, আর একটা গল্প একটু ছোট্টই আছে মোটামুটি। আরেকটা মেসেজ এসছে, মানে কমেন্ট এসছে, হ্যালো রুনাদি, আমি পিয়ালি, তোমাকেও তোমার গল্প শুনতে আমার খুব ভালো লাগে। আমি তোমাদের কয়েকজনের রেকর্ডেড লাইভ শুনে রোজ কাজ করি, আজ তোমার লাইভে অন হতে পারলাম এই প্রথম। আমাদের সাথে এইভাবেই আমাদের মনোরঞ্জন করো। অনেক অনেক ভয় দেখিয়ে খুব ভালো লাগলো, তোমায় অনেক শুভেচ্ছা রইলো, আর আরো এগিয়ে যাও। আচ্ছা, থ্যাংক ইউ পিয়ালি। হ্যাঁ বলো। থ্যাংক ইউ পিয়ালি। আর তুমি যে প্রথম এসেছো, বিশ্বাস করো আমি খুব খুব খুশি হয়েছি। আর এইভাবে তোমরা প্লিজ আমাকে একটু ভালোবেসো, আমি তো আর কিচ্ছু চাই না, একটু ভালোবাসা চাই। তো সব সময় হয়তো তোমাদের মনোরঞ্জন হয়তো করতে পারলাম না, সেদিন কিন্তু প্লিজ আমাকে একটুও ভালোবাসা থেকে বঞ্চিত করো না। হ্যাঁ, থ্যাংক ইউ, তুমি থেকো, সবসময় থেকো। শম্পা মুখার্জি বলছে জয় মা চামুন্ডা। সুপ্রীতি সুদীপ্তা মিত্রা বলছে খুব সুন্দর লাগছে তোমাকে। থ্যাংক ইউ। তৃষা দত্ত বলছে খুব ভয়ঙ্কর। মৌমিতা গোস্বামী বলছে দারুণ দারুণ। তৃষা বলছে খুব ভালো লাগলো ঘটনাটা, বাট ভয়ঙ্কর ঘটনা। সর্বাণী মৈত্র বলছে খুব সাংঘাতিক ঘটনা। তাদাই ব্যানার্জি বলছে কিছু বলার নেই, জাস্ট অপূর্ব, দারুণ দারুণ। প্রসেনজিৎ বাসু মল্লিক বলছে দারুণ, খুব ভয়ের ঘটনা। রুচিরা কাপুর বলছে your story selection is really good, love your narration. থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেককে আমার মানে সত্যি কথা বলতে আমার মানে আপনারা যখন বা তোমরা যখন আমার প্রোগ্রামটা দেখো, তো আমি তোমাদের জন্য ধন্য হয়ে যাই, নাকি তোমরা আমার প্রোগ্রাম দেখে ধন্য হয়ে যাও। আমি সত্যি ধন্য হয়ে যাই তোমরা যখন আসো আমার প্রোগ্রাম দেখতে। সর্বাণী মৈত্র বলছে দুটো গল্পই ভালো লাগলো। প্রসেনজিৎ মাইতি বলছে খুব ভালো। থ্যাংক ইউ। তো আমি এরপরে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমি এটা যে ঘটনাটা বলছি, তো এই ঘটনাটা হচ্ছে মানে মৌটুসি বলে একটা মেয়ের ঘটনা। তো মৌটুসির ঘটনাটা এই ধরো বছর 5-এর। তো মৌটুসির, ও আমাকে এই নামটা দিয়েছে, জানি না এই নামটা ওর কিনা, কিন্তু ও আমাকে ঠিকানা বলতে না করেছে, তো সেই কারণে আমি ঠিকানা মৌটুসির বললাম না। তো মৌটুসি, সত্যি আমি তোমার ঠিকানা বললাম না, তুমি যদি শুনে থাকো দেখে থাকো তো আশা করি তুমি বুঝতেই পারছো আমি তোমার ঠিকানা বলিনি, কারণ ও বারবার করে রিকোয়েস্ট করেছে যে ওর ঠিকানাটা বলতে না। তো মৌটুসির ধরো এই 5 বছর, বললো যে 5 বছর আগের একটা ঘটনা। তো মৌটুসির যখন বিয়ে হয়, বিয়ের পরে ওরা দিরাগমনে আসে। তো দিরাগমনের পরে মানে কোনো একটা ওদের নিয়ম আছে, সেটা ওই 10 দিনে এসে চলে যাওয়া নাকি ছেড়ে যাওয়া একটা নিয়ম। ও বলল যে আন্টি আমাদের একটা নিয়ম আছে যে আমাদের জোড়া ভাঙতে হয়। তো জোড়ায় এসে ওর হাজবেন্ড যখন ওকে ছেড়ে চলে গেছে, তো সেই সময়ের একটা ঘটনা ও বলছে যে জোড়ায় এসে যখন আমার হাজবেন্ড চলে যায়, তো সেই সময় একদিন কি করেছে, ও ও যেই ঘরটার মধ্যে বিয়ের আগে ঘুমাতো, তো সেই ঘরটার মধ্যেই ও এরকম রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছে, পাশের ঘরে ওর মা ঘুমিয়ে রয়েছে। তো রাত্রির বেলা যখন ও ওর ঘরটার মধ্যে যখন ঘুমিয়ে রয়েছে, তো সেই সময় ও বলছে কতটা রাত হবে আমি ঠিক জানি না, তো হঠাৎ দেখছি আমার এক বান্ধবী
যে কিনা এই আমাদেরই পাড়ার, আর ওরও বিয়ে হয়ে গেছে। আমার বিয়েতেও ওই বান্ধবী এসেছিল। তো ওই মানে ওই বান্ধবীকে এমনি সবাই ফুলি ফুলি বলে ডাকতো। তো ওই বান্ধবীর সাথে বলছে আমরা ছোট্টবেলায় না ফুল তুলতে যেতাম। হ্যাঁ, তো বললো আমরা অনেক ভোরে, মানে ফুল তোলার আমাদের এমন একটা নেশা ছিল যে আমরা ছোট্টবেলার কথা বলছে, যে আমরা এই 8-9 বছর 10 বছর অবধি আমরা ওই সকালবেলা ফুলের ঝুড়ি হাতে নিয়ে আমরা ফুল তুলতে যেতাম। তা বলছে শুধু আমরা কেন, অনেকেই সেই সময় ছিল যে ফুল তুলতে যেত। তো এইরকম আমাদের একটা নেশা ছিল যে আমাকে ফুলি ডাকতো ঘুম থেকে আগে উঠলে, আমি ঘুম থেকে উঠলে ফুলিকে ডাকতাম, আদার্স আরো বান্ধবীদের আমরা ডাকতাম, ডেকে আমরা ফুল তুলতাম। মানে এরকম একটা যে কে কতটা ফুল তুলতে পারে, কে কত দামি ফুল তুলতে পারে। হ্যাঁ, তো আমাদের মধ্যে এরকম কম্পিটিশন চলতো। তো যাই হোক, এখন কি করেছে, ও বলছে যে কত রাত আমি জানি না, তো সেই সময় হঠাৎ মানে দেখো জানলাটা, আমি এরকম শুয়ে, ও বললো আমি গরম তো জানলার কাছে মাথাটা দিয়ে শুয়েছি, তো আমার মনে হলো পর্দাটা না হাওয়ায় এরা উড়ে এসে আমার মুখের ওপর থেকে একবার যখন বেরিয়ে গেল, তো সেই সময় আমার মনে হলো কি কেউ কারোর একটা হাত, যেন ওটা এখন পর্দা নাকি কারোর একটা হাত জানলা দিয়ে এসে আমার মুখটা স্পর্শ করলো, করে যেমন পর্দাটা আমার মুখের ওপর থেকে চলে গেল, যেন বুলিয়ে নিয়ে কেউ একটা হাত আমার মুখের ওপর থেকে বুলিয়ে নিয়ে কেউ চলে গেল। তো তখন আমার ঘুমের ঘোরটা ছিল দেখে আমি না অতটা বুঝতে পারিনি। হ্যাঁ, তো তারপরে আমি আবার চোখটাকে বন্ধ করে ঘুমানোর যখন চেষ্টা করলাম, এবারে স্পষ্ট একটা হাত জানলা দিয়ে এসে আমার মুখটাকে স্পর্শ করলো। হ্যাঁ, যখন আমার মুখটাকে স্পর্শ করেছে, তো সেই সময় আমার ঘুম ভেঙে গেছে। বলছে যখন সেই সময় আমার ঘুমটা ভেঙে গেছে, তো তখন আমি যখন এরকম তাকিয়েছি, তাকানোর পর জানলার মানে ওপারে যে ছিল সে আমাকে বলছে এই ফুলটুসি ওঠ, এই ফুলটুসি ওঠ, হ্যাঁ ফুল তুলতে যাবি না? তো তখন বলছে আমার এটা মাথায় নেই যে আমরা আর এখন ফুল তুলতে যাই না, আমরা বড় হয়ে গেছি, আমারও বিয়ে হয়ে গেছে আর ফুলিরও বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো তখন মানে ও বলছে কি যে এখন কটা বাজে ফুল তুলতে পারে, ওর ঘুমের চোখ, ও যেন মনে হচ্ছে যে হ্যাঁ ও ওই ছোটটি রয়েছে, আর মানে ঘুমের ঘরে, আর যেহেতু এই জিনিসগুলি ওদের ছোট্টবেলায় দীর্ঘদিন হয়েছে, তো ওর যেন মনে হচ্ছে যে হ্যাঁ আমি ওই ছোট্টবেলাটাতেই আছি, আর সত্যি ফুলি আমাকে ডাকতে এসছে, আমি এখন ফুল তুলতে যাব। হ্যাঁ, তো যখন ও বলছে কি কটা বাজে তুই আমাকে এখন ডাকতে এসছিস, সব ফুল তো তুলে নিয়ে গেছে, তুই এখন আমাকে ডাকতে এসছিস, তখন বলে আয় 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 শিগগির আয় না, ফুল তুলতে যাব তো, তোকে কখন থেকে ডাকছি, তুই তো ঘুমিয়ে রয়েছিস, ওঠ ওঠ, এই ফুলটুসি আয়। ওই যে ডাক, বলছে বাবা আমার গা কাঁপছে, বলছে বিশ্বাস করো আন্টি, ওই ডাক একটা নিশির ডাক, ওই ডাক একটা মায়ার ডাক। বলছে আমি বোঝাতে পারবো না ঘুমের ঘোরে ঠিক আমার সাথে কি হলো, মনে হচ্ছে যে ওই ডাক একটা মায়াবী ডাক। হ্যাঁ, একটা হিস হিস করে একটা মায়াবী ডাক, ওটাকে মানে আমি অবহেলা করার মতন আমার ক্ষমতা নেই, আমার কোনো ক্ষমতা নেই যে আমি ওই ডাক অবহেলা করব। হ্যাঁ, তখন ও বলছে আমি একটা ঘোরের মধ্যে, আমি সত্যিই যেন মনে হচ্ছে আমি বিয়ের আগের ওইটুকুনি 7-8-9 বছরেরই মেয়ে, আর ফুলিও সেই 7-8-9 বছরের মেয়ে কিনা, ওকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, যেহেতু ঘরটা অন্ধকার, ও বাইরে আছে, কিন্তু আমি স্পষ্ট যেন আমি চোখ বন্ধ করে ঠিক আগের দিনগুলি ভাবছি যে ফুলি দাঁড়িয়ে আছে হাতে ফুলের সাজিয়ে নিয়ে, আমাকেও উঠতে হবে, ফুলের সাজিয়ে নিতে হবে, আমাকেও যেতে হবে।
তো সেই সময় কি করেছে, হ্যাঁ আমি আসছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া, সব ফুল তুলে নিয়ে যাবে, তুই এত লেট করে আমাকে ডাকলি বলে ও উঠে গিয়ে দরজাটা যখন খুলেছে, ঠাং করে দরজাটার আওয়াজটা হয়েছে, তো সেই সময় ওর মায়ের কানে কিন্তু দরজা খোলার আওয়াজটা গেছে। হ্যাঁ, তো দেখো নতুন বিয়ে হলে না, আমি এর আগেও বলেছি, তো ওই একটা বিয়ে বিয়ে গন্ধ সব ছেলে মেয়েদের গায়ে থাকে, তো যার জন্য নতুন বউদেরকে একটু সাবধানে থাকতে হয়। হ্যাঁ, তো সেই কারণে ওর মা যেহেতু একা ঘরে ছিল, দরজাটা খুলেছে, তো মা ভাবছে যে হয়তো টয়লেট যাবে, কিন্তু তারপরেই ওর মা শুনতে পেল, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি আসছি আসছি আসছি, যাস না কিন্তু, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ও তখন ভাবলো দাঁড়া দাঁড়াটা কাকে বলছে, কেননা বাড়িতে তো আর কেউ নেই। হ্যাঁ, ও একমাত্র মেয়ে যার কিনা বিয়ে হয়ে গেছে, আর ওরা মা আর বাবা ঘরের মধ্যে শুয়ে রয়েছে, তাহলে ও দাঁড়া দাঁড়াটা কাকে বলছে। হ্যাঁ, তখন না ওর মা পুরো মানে ঘুম জড়ানো চোখটা থাকলেও ওর মা পুরো মানে পুরো তন্দ্রা ছুটে গেছে। ছুটে যাওয়ার পরে তখন ওর মা এইবার শুনতে পেল ওদের ঠাকুর ঘর আলাদা, পুজোর পরে রাত্রেবেলা ছিটকানি আটকে মানে এরকম শিকল তুলে রাখে। হ্যাঁ, তো শিকল খোলার আওয়াজ পেল, ঠক করে ঠাকুর ঘর খোলার আওয়াজ পেল, আর ততক্ষণ কিন্তু ও মুখে আউড়ে যাচ্ছে, যেহেতু ও এই ঘরটা থেকে বেরিয়ে এসেছে, ওর ওর মনে হচ্ছে যে জানলার কাছে ফুলি দাঁড়িয়ে আছে, আমি আওয়াজ না দিলে ফুলি চলে যাবে। হ্যাঁ, ও কিন্তু আওয়াজ দিয়ে যাচ্ছে, দাঁড়া আমি আসছি, দাঁড়া আমি আসছি, তুই যাস না, আমি আসছি, এই রকমের আওয়াজ করে ও যখন ঠাকুর ঘরটা খুলেছে, খুলে ও যখন ঝুড়ি নিয়ে বাইরের গেটটা, দেখো অন্য সময় হলে আমরা কি করি, ও মা চাবি কোথায়, ও মা এইটা কোথায়, আমরা এটা এগুলি বলতে থাকি। হ্যাঁ, তো ও যেন মনে হলো চাবি কোথায় আছে ও জানে, স্বাভাবিক জানে, তাহলেও দেখো বিয়ে হয়ে গেছে, মা তো অন্য কোথাও চাবিটা রাখতে পারে। তো ও কি করেছে, সেই সময় দরজাটা খুলে ও সোজা আসছি আসছি বলে যখন যাচ্ছে, তো সেই সময় ওর মায়ের পুরোপুরি তন্দ্রা ছুটে গেছে। ওর মা ওর বাবার হাতটাকে ধরে, হ্যাঁ শিগগির ওঠো, মেয়ে তো বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে বলছে, মানে ওর মায়ের তখন এই ভাষাটাই এসেছে মুখে যে মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তখন বলছে মা বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, মেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, কি বলছো তুমি? শিগগির দুইজনই তখন দরজা খোলা, ঘর খোলা, কোনো দিকে কোনো হুঁশ নেই, ওরাও ওই মেয়ের পেছনে একটু যেহেতু ডিস্টেন্স হয়ে গেছে, ওরাও মেয়ের পেছনে, হ্যাঁ ওই তখন ওই এই টুসি 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 ফুল টুসিকে এরকম করতে 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 যখন ওরা বেশ বেরিয়ে গেছে, ফুল টুসিকে এরকম ডাকতে ডাকতে, মৌ টুসিকে যখন ডাকতে ডাকতে এখন বেরিয়ে গেছে, তো সেই সময় ও কিন্তু ফুলিকে দেখতে পাচ্ছে, ফুলি ওর আগে আগে যাচ্ছে, ও ঝুড়িটা নিয়ে ও বলছে দাঁড়া একসাথে যাব, দাঁড়া তুই সব ফুল তুলে নিবি, দাঁড়া। এইরকম বেশ কিছুটা যখন গেছে, তো সেই সময় ওর বাবা মা মানে ও পেছনে যে ওর বাবা মা আসছে খেয়াল করেনি, তখন ও কি করেছে, ছুটতে গিয়ে যখন মেয়ের হাতটা এরকম ধরে নিয়েছে, মেয়ের যখন হাতটা ধরেছে, তখন মেয়ে মায়ের দিকে না ঘুরে ও দেখছে যে ফুলি চলে যাচ্ছে, ওর ওইটাতে বেশি দুঃখ হচ্ছে যে আমি, ও কিন্তু তখনও ওই ঘোরেই রয়েছে যে আমি ফুল তুলতে যাব। তো তখন ও পেছনে না তাকিয়ে হাতটা এরকম রয়েছে, ও বলছে মা আমাকে ছেড়ে দাও, আমি ফুল তুলতে যাব, ফুল পাবো না, সব ফুল নিয়ে নেবে, আমি ফুল পাবো না, দেখো ফুলির সব ফুল নিয়ে নেবে। তখন ওর মা বাবা দুইজনে মিলে ওকে তখন চাপড়ে ধরেছে, যে ও এতটা শরীরে শক্তি দিচ্ছে, মা ধরে রাখতে পারছে না, ও হয়তো চলে যাবে, বেরিয়ে যাবে হাত থেকে। তখন মা বাবা দুইজনে ওকে ঝাপটিয়ে ধরে টানতে 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 বাড়ির ভেতরে নিয়ে এসছে। ও কিন্তু বাড়ির দিকে মুখ না, ওর ওই দিকে মুখ যেই দিকে কিনা ফুলি গেছে। তখন ও পুরোপুরি যখন বাড়িতে নিয়ে এসে গেট বন্ধ করে ওকে এইরকম বসিয়েছে, ওর কিন্তু ওই চোখ একদিকে স্থির, মানে যে কোনো একদিকে, ঘর ও আর দেখছে না। তারপরে কি করেছে, ওর বাবা তখন কি করেছে, ছুটতে গিয়ে এক ঘটি জল নিয়ে এসেছে,
এক ঘটি জল নিয়ে পুরো ছাড়ছাড় করে যখন ওর মাথা দিয়ে জলটা যখন এরকম দিয়েছে, তখন ওর মানে ওই স্থির করার জন্য মানে কোনো একদিকে তাকিয়ে দৃষ্টি দিয়ে যে তাকিয়েছিল, ঠিক সেই দৃষ্টিটা তখন ওর নেমে ওই ফার্স্ট ও চোখে ঝাপটা মেরেছে। চোখে ঝাপটা মেরে যখন এরকম তাকিয়েছে, তখন বলছে কি হয়েছে তোর? তখন বলছে আমার কি হয়েছে? তখন বলছে যে তুই কোথায় চলে গিয়েছিলিস? তখন বলছে আমাকে তো ফুলি ডাকলো ফুল তুলতে। তখন বলছে ফুলি তোকে কি করে ফুল তুলতে ডাকতে পারে? ফুলির তো বিয়ে হয়ে গেছে, ফুলির তো শ্বশুর বাড়ি, আর তুই এইখানে, তোরা এখন আর ফুল তুলতে যাস না। আর এখন কি সেই তোরা ছোট্টবেলায় গেছিস, এখন কি সেই ফুলের গাছের পরিস্থিতি আছে? চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, আর কি ফুল আমাদের লাগে? আমরা তো কিনে নিয়ে আসি। ফুলি তোকে কি করে ডাকলো? তখন তো মৌটুসি বলে কি যে তখন ওর পুরো জ্ঞানে ফিরেছে, পুরো সজ্ঞানে ফিরে ও তখন বলছে যে মা আমি পুরো এইরকম, এবারে ও ভয় পেয়ে গেছে, পুরো ঘাবড়ে গেছে, মাকে ধরে না ও কাঁপছে, বলছে মা আমি ঘরে শোবো না, আমার জানলা দিয়ে কেউ আমার মুখের মধ্যে হাত বুলিয়ে আমাকে ডেকেছে, মা আমি আর এই ঘরে শোবো না। তখন বলছে ঠিক আছে তোর বাবাকে, তখন ওর বাবাকে এই ঘরে পাঠিয়ে দিল, বললো তুমি জানলাটা বন্ধ করে দিয়ে তুমি শো, আমার সাথে মেয়ে আজকে ঘুমাক। তখন ওই শুতে শুতে মেয়ে সব বলল যে রাত্রিবেলা ওর সাথে কি কি ঘটেছে, ও কিভাবে বেরিয়ে গেছে। তারপরে কি করেছে, সকালবেলা যখন হয়েছে সেই সময় তখন ওর মা বলল তুই বেরাস না, তুই ঘরে বস, আমি একটু ফুলিদের বাড়ির থেকে আসি। হ্যাঁ, তো তখন সে ওর মা বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তখন কি করেছে মৌটুসি নিজেই ইয়েকে ফুলিকে ফোন করেছে। যখন ফোন করেছে ওপার থেকে যখন রিং হচ্ছে, তখন ফোন ধরেছে, ইসে ফুলি ফোন ধরেছে, তখন বলছে যে কিরে কেমন আছিস? দিব্যি ওর সাথে কথা হলো, বলল যে এই তো আমি এরকম এসেছি, তা তুই কেমন আছিস? বলছে যে হ্যাঁ আমি ভালো আছি, কিরে এই তো তোর বিয়েতে খুব মজা হলো, খুব গল্প টল্প করলো। তখন কিন্তু হ্যাঁ মৌটুসি কিন্তু কিছু বলেনি, হ্যাঁ কিচ্ছুটি বলল না, না বলে ও পুরো চুপ করে গেল। যখন ও পুরো চুপ করে গেছে, তো ঠিক তার কিছুক্ষণ পর ওর মা ফিরে এসছে। ওর মা ফিরে এসে বলে কি যে ওর মা গিয়ে ফুলির মাকে জিজ্ঞাসা করে ফুলি কেমন আছে, এই সেই কবে, মানে ও যে কিছু জিজ্ঞাসা করতে গেছে সেইভাবে না, এমনি ঘুরতে ঘুরতে এসছি সেইভাবে জিজ্ঞাসা করেছে, বলে হ্যাঁ ভালো আছে এই সেই। তখন বলল যে হ্যাঁ এরকম তোমার মেয়েও তো এসেছে, যাক ভালো হয়েছে, ভালো ঘরে বিয়ে, গল্প টল্প করে ওরা চলে এসেছে। তখন বলছে ব্যাপারটা কি হলো, তাহলে তুই কি মানে এরকম, আর তুই সত্যি কিছু তো দেখেছিস, এতক্ষণ তো কেউ স্বপ্ন দেখতে পারে না। হ্যাঁ, তখন বলছে মা বিশ্বাস করো আমার মাথায় হাত বুলিয়েছে, জানলা দিয়ে কেউ একটা হাত নিয়ে আমার মুখ এরকম টেনে নিয়েছে। তখন ওর মা বলল ব্যাপারটা তো ভালো না, নতুন বিয়ে হয়েছে, কিসের থেকে কি হবে, ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে গিয়ে ওনাদের পাড়ায় এরকম ঝাড়ায় একজন, তখন বলছে যে তার কাছে নিয়ে গেছে, এমনি সবার ঝাড়ায়, উনি এরকম বাচ্চাদের ঝাড়ায় হাওয়া বাতাস লাগলে, বড়দের ঝাড়ায়। তখন বলছে যে মাসিমা ওনা কালকে এইরকম এরকম হয়েছে, তো আপনি যদি ওকে একটু একটা কোনো তাবিজ দেবেন যে ওর যেন কোনো রকম আর কোনো এরকম ক্ষতি না হয়। তখন উনি বলল যে বলল যে আমরা পরে এরকম ফুলির বাড়িতে গেছি, জিজ্ঞাসা করেছি, ও তো ঠিকই আছে, তো আমরা অন্যরকম ভেবেছিলাম যে ওর হয়তো কিছু হয়ে গেছে, সেই স্বপ্ন দেখলো নাকি, তো এই কথা তো আর ওর মাকে বলা যায় না, তো আপনি একটা তখন বলছে কি ওকে নিশিতে ডেকেছিল, কারোর একজন রূপ ধরে ওকে নিশিতে ডেকেছে, এটাকেই বলে নিশির ডাক। ও খুব বেঁচে গেছে, বড় বাচ্চা বেঁচে গেছে, ওকে যে কোনো টাইমে ওর ঘাড় মটকে দিতে পারত। নিশিতে ডেকে একটা মানে বলছে যে এমন একটা এলাকায় নিয়ে যায় যে কাছে পিঠের থেকে অনেক দূরে নিয়ে যায়, যে সেখানে গিয়ে ঘাড় মটকিয়ে দেয়। তোমার মেয়ের প্রচন্ড কপাল ভালো যে সেই সময় তুমি জেগে গিয়ে ওকে ধরেছো, ওকে তো নিশিতে ডেকে নিয়েছিল। হ্যাঁ, যেহেতু ওর নতুন বিয়ে হয়েছে, তা নতুন বিয়ে হলে এরকম
আশেপাশে জিনিসগুলি অনেক সময় ঘটে থাকে। তো যাই হোক, ওকে নিশিতে ডেকেছে, তো ওকে আবারও যদি ওর ওরকম হয়, তুমিও একটা তাবিজ নিয়ে রেখে দিতে পারো। তখন বলছে, না মাসিমা, এরকম তাবিজটা নেওয়া যাবে না, আপনি যদি অন্যরকম কিছু থাকে ওকে ঝাড়িয়ে দেন বা কোনো তাগা ও বাঁধতে পারবে। বলো ঠিক আছে, তাহলে তাবিজ দরকার নেই, আমি এরকম ঝেড়ে দিচ্ছি, আর একটা তাগা আমি মন্ত্রপুত করে বেঁধে দিচ্ছি। বলছে তাবিজ দিলে কি হবে জানেন, যেহেতু ওর বিয়ে হয়েছে, ও তো এই কটা দিন ওখানে কাটিয়েছে, যেহেতু ওর হাতে তাবিজ নেই, এখন যদি এই বাড়ির থেকে ও হাতে তাবিজ বেঁধে যায়, তো মেয়েটার এই নিয়ে কোনো কথা শুনতে হতে পারে, ভাবতে পারে আমরা কেউ তাবিজ করছি, কিছু করছি। তো আপনি তাহলে ওকে অন্যরকম যদি কোনো পদ্ধতি থাকে আপনি সেইটা ওকে দিন। তখন ওই তাগা ওকে মন্ত্রপুত করে ওর হাতে বেঁধে দিল, আর বলল, কোমরে বেঁধে দিল, আর ওই ওর যে ঝাড়িয়ে ঝাড়িয়ে ঠাড়িয়ে বেশ সুন্দর করে দিল, যে আর কোনো ভয় থাকবে না। তবে ওকে কিন্তু রাত্রির বেলাটা একটু খেয়াল রেখো, যে কদিন তোমাদের বাড়িতে থাকে সেই কদিন একটু খেয়াল রেখো। আস্তে আস্তে যখন ও যতটা পুরনো হয়ে যাবে, ওর বিয়েটা যতটা পুরনো হয়ে যাবে, আর এই জিনিসটা আশা করি হবে না। তো আর আমি ঝেড়ে দিলাম, যেহেতু ওর তাগাটা যদি ওর কোমরে থাকে, ওর আর ওর কাছে আসতে পারবে না আর। তো যাই হোক, তারপরে বলল যে হ্যাঁ, কোমরে এরকম তাগাটা বেঁধেছে। তো তারপরে আর এই বাড়িতে যে কদিন ছিল ওর মাই ওর সাথে শুইছে। তো তারপরে আর ও বাড়িতেও নাকি বলে ওর সাথে ওরকম আর ঘটনা ঘটেনি। এরপরেও ও বাড়িতে এসেছে, তবে জানলা বন্ধ করেই শুতো, জানলা অনেক দিন ও জানলা বন্ধ করে শুইছে। তো যাই হোক, এই ছিল আমার লাস্ট ঘটনা। এখনো খুব ভালো আছে, ওর সাথে আর কিছু হয়নি। তো ও একটা জিনিসে শান্তি পেয়েছে, ও বলল যে আমার একটাতেই খুশি হয়েছি, যে আমার মনে মনে বা আমার মায়ের মনে মনে ধারণা ছিল যে ফুলির হয়তো ওই বাড়িতে কিছু হয়েছে, ওর আত্মা হয়তো আমার সাথে দেখা করতে এসেছে। এই জিনিসটা আমাদের মনে এসেছিল, খুব কষ্টও লাগছিল। তো সেইটা না, এটা যেহেতু নিশির ডাক, তো নিশির ডাক এরকমই হয়। কারোর ছদ্মবেশে ওরা আসে, কারোর রূপ নিয়ে আসে। ওই জন্য রাত্রির বেলা অনেকেই বলে যে 3 ডাক দিলে সাড়া দিতে নেই, আর 3 বার টোকা পড়লে বেরাতে নেই। তো ও জানি না ও কি শুনেছে কি করেছে, তো ওকে সত্যিই নিশিতেই ডেকে নিয়ে গিয়েছিল। তো এই আমার লাস্ট ঘটনা। বলো তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, আমার তো খুব ভয় লাগছিল যখন পড়ছিলাম, তখনই ভয় লাগছিল যে নিশির ডাক জিনিসটা বাবা খুব ভয়ঙ্কর। কাউকে এরকম, সে তো ঘুমের চোখে, সে তো বেরিয়ে চলেই যাবে, তারপরেই তো তার ঘর মটকে দেবে। হ্যাঁ, প্রসেনজিৎ মাইতি বলছে আর একটা বলো। আজকে আর নয়, কেন বলো তো? আজকে আর নয়, আজকে একটুখানি ওই ছেলে আসলে ওই একটু দরকার আছে ছেলের। ও কালকে না ওর পরীক্ষা, হ্যাঁ, তো সেই জন্য একটুখানি আজকে সব লাইট ফাইট বন্ধ করে দিতে হবে। যদিও পাশের ঘরে পড়ছে, কেন ওর মনটা থাকবে এদিকে, কালকে ওর পরীক্ষা আছে। তোমরা একটুখানি ওর জন্য একটুখানি ইসে করো, প্রার্থনা করো সবাই একটু ওকে, মানে একটা চাকরির পরীক্ষা, তো একটু উইশ করো সবাই, যেন ওর লাইফেও একটা কিছু হয়ে যাক, চাকরি যেন পেয়ে যায়। ঠিক আছে, আজকে রাখছি। কমেন্ট করে শুনো না। আচ্ছা, প্রসেনজিৎ বাসু মল্লিক বলছে দারুণ লাগলো। শম্পা মুখার্জি বলছে খুব ভালো লাগলো, কিন্তু আহ ঘুমের মধ্যে কি আর গোনা যায়? ওটাই হচ্ছে কথা, আমিও সেই ভয়টাই পাই। দেখো, এমন একটা হয় না, আমরা কি দেখতে, ধরো তুমি ঘুমিয়ে পড়েছো, তোমাকে কেউ ডাকলো, সেটা তুমি এক ডাকেই সাড়া দিয়ে ফেললে, বা 2 ডাকে, তুমি কি ঘুমের মধ্যে কি গুনতে যাচ্ছ? আমরা দেখবে বেশিরভাগ হ্যাঁ কি হয়েছে এরকম করে উঠি। ঘুমের মধ্যে কেউ জোরে ডাকুক, আস্তে হ্যাঁ কি হয়েছে, তো আমরা কি দেখতে যাবো নাকি 3 বার ডেকেছে কি কবার ডেকেছে? এইটাই আর কি ভয়ের। ভয়াবহ ঘটনা। তাতাই ব্যানার্জি বলছে ভয়াবহ ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, দুর্দান্ত। থ্যাংক ইউ তাতাই, থাকার জন্যে, কমেন্ট করবার জন্যে। তোমরা প্রত্যেকে আমার খুব প্রিয়, জানো না? তো তোমরা যখন প্রত্যেকে থাকো আমার অনুষ্ঠানে, তো আমি পূর্ণতা পাই তখনই। তো আর কমেন্ট আছে? সবাই টাইপ করছে, আচ্ছা, ওয়েট করে দাও ঠিক না। আছে, তাহলে আমি একটু ওয়েট করছি, তোমাদের কমেন্টের জন্যই তো আমি থাকি, আমার খুব ভালো লাগে। তো তোমাদের কমেন্টটা দেখে তারপর আমি তোমাদের সবাইকে টাটা গুড নাইট জানাবো।
নেই কেউ? সবাই আছে, এখনো 14 জন আছে, কিন্তু কেউ টাইপ করছে না নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা কি কমেন্ট করছো কি করছো না আমি তো বুঝতে পারছি না আসলে। কমেন্ট করলে, তোমাদের কমেন্ট আমার খুব দরকার, একান্ত দরকার। তো তোমরা কমেন্ট করলে আমি কমেন্টটা এখানে করে তারপরেই আমি প্রোগ্রামটা শেষ করব। টাটা ব্যানার্জি লিখছেন আবার কবে আসবেন, তাড়াতাড়ি আসবেন প্লিজ। আচ্ছা, প্রসেনজিৎ বাসু মল্লিক বলছে গুড নাইট। গুড নাইট, টাটা। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার প্রোগ্রামে অতি অবশ্যই আসবেন। গুড নাইট।